ক্রিস্টাল স্ট্রাকচারই কিন্তু পড়তেছি এখন পর্যন্ত। ১ম থেকে যদি বলি, আর ক্রিস্টাল স্ট্রাকচার এটা পড়ার কারণও আছে। কারণ ক্রিস্টাল স্ট্রাকচার পার্টটা একটু বড়। আমাদের এই কোর্সের অনেকখানি অংশই কিন্তু ক্রিস্টাল স্ট্রাকচারটা কভার করে। তো ফার্স্টে আমরা জেনারেল ক্রিস্টাল স্ট্রাকচার বা মেটালের ক্রিস্টাল স্ট্রাকচার পড়েছিলাম। ৩ টা বা ৪ টা ক্লাস লাগছে ওটায়। আর আমরা লাস্ট ক্লাসটাতে পড়েছি হচ্ছে তোমার সিরামিক ম্যাটেরিয়ালস এর ক্রিস্টাল স্ট্রাকচার। তো ওই স্লাইডটা আমরা শেষ করতে পারিনি। ওইটা আজকে শেষ করে প্লাস আমরা মেটাল প্রসেসিং এ চলে যাব। ঠিক আছে? তো আমরা আজকে ক্রিস্টাল স্ট্রাকচারের পার্টটা কমপ্লিট হবে। দেন আমরা নতুন একটা টপিকে ঢুকবো সেটা হচ্ছে মানে মেটাল প্রসেসিং বেসিক্যালি। তো মেটাল প্রসেসিংটা কি? যে আমরা এই যে মেটাল, যে কোনো মেটাল হোক, এটা তো আমাদের বানাইতে হবে। যেমন আমরা তো একদম আর্থ ক্রাস্টে বলো বা কোথাও বলো একদম পিওর মেটাল পাই না। তো হোয়াটএভার যেখানেই যাই হোক না কেন, এই মেটালটা আমরা যে পাই, এক্সট্রাক্ট করে পাই বা যেটাই হোক না কেন, ওই পাওয়ার প্রসিডিউর গুলা কি কি, লাইক প্রসেসিং টেকনিক গুলা কি কি, তো সেটা হচ্ছে আমাদের আজকের আম, পরবর্তী টপিকটা, এবং এটা খুব ইন্টারেস্টিং টপিক। যদিও আমাদের এই প্রত্যেকটা টপিকই আমরা একদম জাস্ট প্রিলিমিনারি আইডিয়া গুলা নিব। ঠিক আছে? কারণ প্রত্যেকটারই ডিটেল মানে বড় বড় কোর্স কিন্তু তোমাদের আহ, কি বলে পরবর্তী টার্ম গুলাতে পাবা। যেমন ক্রিস্টাল স্ট্রাকচার পড়তেছো, এটার ৩ ক্রেডিটের একটা কোর্স পাবা 2-1 এ। তারপরে তুমি এই প্রসেসিং পড়তেছি বা পড়বো, সেটারও একটা কোর্স পাবো। সো ইনফ্যাক্ট শুধু তা না, প্রসেসিং এর একটা ছোট্ট পার্টই একটা কোর্স, এরকম আমরা পাবো। তো হোয়াটএভার, আমরা আজকে জাস্ট একটু বেসিক আইডিয়া নিব। তো আমি শুরু করি, ঠিক আছে? অলরেডি 5 মিনিটস এর বেশি হয়ে গেছে, আমি শুরু করতেছি, দেখো। আচ্ছা, দেখা যাচ্ছে স্লাইড? Yes, কি sir. দেখতে পাচ্ছো? হ্যাঁ। Yes, sir. আচ্ছা, তো আমি গত ক্লাসে এইখানে আমার যতটুকু মনে পড়তেছে যে আমরা এই সিম্পল আয়নিক সিরামিক্স এর একটা, যেটা মানে কিউবিক অ্যালুমিনা, এটার স্ট্রাকচার পড়তেছিলাম লাস্টে। যে এটা হচ্ছে একটা হেক্সাগোনাল স্ট্রাকচার, যার হচ্ছে আমরা জানি যে হেক্সাগোনাল স্ট্রাকচারের টপ লেভেলে এরকম মানে টপ ফেস এবং বটম ফেসে এরকম থাকে আমরা জানি, এবং একদম মিডল লেয়ারে 3টা ইলেকট্রন থাকে। তো এইখানে যেটা থাকে যে আমাদের এই কি বলে, এগুলো সব অক্সিজেনের হেক্সাগোনাল ক্লোজ প্যাক স্ট্রাকচার। এবং এখানে অ্যালুমিনিয়ামটা যেভাবে থাকে সেটা হচ্ছে যে তোমার এই অক্টাহেড্রাল ইন্টারসাইড, যেটা দেখবা যে আমরা যদি অক্টাহেড্রাল ইন্টারসাইড চিন্তা করি, তাহলে তোমার উপরে 3টা পাবো, নিচেও 3টা পাবো। মানে উপর বলতে হচ্ছে টপ এবং মিডলের মাঝে, এবং বটম এবং মিডলের মাঝে। কিন্তু ইন্টারেস্টিংলি এখানে 3টার মধ্যে 2টা ফিল আপ থাকবে। এটা হচ্ছে তুমি যদি চিন্তা করো যে কিভাবে কেন 2টা থাকে, তো তুমি এই মানে কি বলে এটাকে, এখান থেকে চার্জ ব্যালেন্স দিয়েও বুঝতে পারবা যে এখানে হচ্ছে অ্যালুমিনিয়াম 2 আর অক্সিজেন 3। এটা কিভাবে হয়, এটা আমরা যদি ক্যালকুলেট করো তাহলে বুঝতে পারবো যে এখানে একটা কিন্তু ফাঁকা থাকতে হবে চার্জ ব্যালেন্সের জন্য। সো ওইখান থেকে টু ব্যালেন্স চার্জ দে আর অনলি there are only enough aluminum ions to fill 2/3 of the sites. সো এখানে 2/3 সাইডস ফিল আপ হইলেই আমাদের কি বলে এটাকে, এটা ব্যালেন্স, মানে আমাদের আয়নিক ব্যালেন্সটা হবে আর কি। তো যাই হোক, আমার মনে হয় এটা আমরা লাস্ট ক্লাসেও ডিটেলস বলেছিলাম। তো আমরা এর পরের থেকে আগাই। দেখো, এরপরে হচ্ছে কিছু কোভ্যালেন্ট সিরামিক আমরা দেখব। তো কোভ্যালেন্ট সিরামিকে আমাদের এখানে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে সেটা খুবই ইন্টারেস্টিং এক্সাম্পল, আমরা এখন দেখলেই বুঝবা। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ডায়মন্ড স্ট্রাকচার। এবং ডায়মন্ড স্ট্রাকচারটা হচ্ছে অবশ্যই ডায়মন্ড কিউবিক স্ট্রাকচার। এখানে যেটা থাকে যে প্রত্যেকটা অ্যাটম মানে হচ্ছে এটা আগেরটার মতোই, যে একটা ফেস সেন্টার্ড কিউবিক স্ট্রাকচারের মতো দেখো। কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু পুরোটাই কার্বনের স্ট্রাকচার। ঠিক আছে? এখানে আর কোনো কিন্তু মানে অন্য কোনো অ্যাটম নাই, কারণ আমরা জানি ডায়মন্ড হচ্ছে কার্বনের একটা অ্যালোট্রপি। So each atom is at the center of the tetrahedron with its 4 bonds directed to the 4 corners of the tetrahedron. এটা আমরা সবাই বুঝি যে এখানে যেটা থাকে যে প্রত্যেকটা টেট্রাহেড্রনে থাকবে, এবং প্রত্যেকটা টেট্রাহেড্রন আবার ওই যে 4 কর্নারের যে ইয়েগুলা থাকে, টেট্রাহেড্রন থাকবে সেখানে থাকবে। এবং এটা কিন্তু কোনো ক্লোজ প্যাক স্ট্রাকচার না, এটা ডেনসিটি খুবই লো। আচ্ছা,
এখন একটু আমরা যদি স্ট্রাকচারের দিকে তাকাই, দেখো ফার্স্ট অফ অল এটা একটা এফসিসি স্ট্রাকচার, দেখেই বোঝা যাচ্ছে। কারণ কি, আমরা কর্নারের প্রত্যেকটা কর্নার অ্যাটম দেখতে পাচ্ছি, প্রত্যেকটা ফেজের সেন্টার অ্যাটম দেখতে পাচ্ছি। তোমরা যদি আস্তে আস্তে চিন্তা করো তাহলেই বুঝতে পারবা। এখন কোশ্চেন হচ্ছে এইটার পরেও কিন্তু কিছু এক্সট্রা অ্যাটম আছে। এখন কোশ্চেন হচ্ছে সেগুলা কই, সেগুলা কোথায় আছে একটু যদি খেয়াল করো। এইখানে একটা অ্যাটম যদি চিন্তা করো, এইটা একটা এক্সট্রা অ্যাটম আছে। এই যে আমি সার্কেল করতেছি, আমি একটু দাগ দিই তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে মনে হয়। ওহ সরি, পেন তো ইনস্টল করি নাই, সরি। যাই হোক, এই যে এইটা, দেন এইটা, দেন এইটা, আর হচ্ছে এইটা। তো সোজা কথা হচ্ছে এই যে যে চারটা অ্যাটম, এই চারটা অ্যাটম হচ্ছে চারটা টেট্রাহেড্রাল ভয়েড পজিশনে আছে, এবং চারটা টেট্রাহেড্রাল ভয়েড হচ্ছে অল্টারনেট টেট্রাহেড্রাল ভয়েড পজিশন। এটা কিন্তু গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে একটা বাদ দিয়ে একটা। যেমন তুমি যদি এইখানেরটা চিন্তা করো, তাহলে এর যে পিছে, এটা কিন্তু সামনের দিকের ফেসটাতে। আমার কথা কি ধরতে পারতেছো তোমরা? ইয়েস স্যার। যে অ্যাটমটা, এটা কিন্তু সামনের দিকে, তোমার সামনে ফেসটা, এই যে তোমার সামনের ফেস মানে হচ্ছে এই ফেসটা, এই ফেসটার দিকে এটা। এটার পিছের ফেসটার দিকেও কিন্তু একটা টেট্রাহেড্রাল ভয়েড আছে, বাট সেখানে কিন্তু নাই। আবার উপরের দিকে যদি উঠো তাহলে পিছেরটাতেই আছে, সামনেরটাতে নাই। সো বেসিক্যালি এই ধরনের স্ট্রাকচার আমরা আগেও দেখে আসছি। সো বাট এখানে ডিফারেন্স হচ্ছে এটা হচ্ছে টোটালটাই কার্বন, এখানে আর কোনো কিন্তু অ্যাটম কিন্তু নাই। সো এটা হচ্ছে গেল। এখন এরপরে আরেকটা স্ট্রাকচার যদি দেখি, সেটা হচ্ছে সিলিকন কার্বাইড, এসআইসি। এখানেও একদম সেম ডায়মন্ড স্ট্রাকচার, শুধুমাত্র ওই ডায়মন্ড কিউবিক স্ট্রাকচারের মতোই, শুধুমাত্র হাফ দ্য অ্যাটম ইজ রিপ্লেসড বাই সিলিকন। এখন কোশ্চেন হচ্ছে হাফ দ্য অ্যাটমস মানে কি? ওই যে যে টেট্রাহেড্রাল পজিশনে চারটা কার্বন অ্যাটম ছিল, সেই চারটা ইয়া হয়ে রিপ্লেস হয়ে সিলিকা দিয়ে দেন আমাদের এই সিলিকন কার্বাইডটা ফর্ম করে। সো ডায়মন্ড স্ট্রাকচারে একটা জাস্ট পরের মানে কি বলে, ডায়মন্ড স্ট্রাকচার আরেকটা ভার্সন হচ্ছে সিলিকন কার্বাইড স্ট্রাকচার, একই রকম, শুধু টেট্রাহেড্রাল ভয়েডের কার্বন গুলো চেঞ্জ হয়ে সিলিকন, মানে কার্বন গুলো রিপ্লেসড হয় হচ্ছে সিলিকনের অ্যাটম দ্বারা। এখন গেল, এটা বুঝলাম। এরপরেরটা হচ্ছে একই টাইপ, সেটা হচ্ছে কিউবিক সিলিকা বা SiO4। এখন দেখো এইখানে কি ঘটনা ঘটে, এইটাও একই রকম, যে সেটা হচ্ছে যে তোমার ডায়মন্ড কিউবিক স্ট্রাকচার, ঠিক আছে। কিন্তু এবার একটু মজার ব্যাপার, সেটা হচ্ছে ডায়মন্ড কিউবিক স্ট্রাকচার অবশ্যই, কিন্তু এইটার ওই টেট্রাহেড্রাল পজিশনে একটা ডিরেক্ট SiO4 যেয়ে বসে। মানে কি, একটু যদি ক্লোজলি খেয়াল করো, সবাই একটু বোঝার চেষ্টা করো। একই রকম, এটা একটা ফেস সেন্টার কিউবিক স্ট্রাকচার অফ সিলিকন। এখানে যে ঘটনাটা ঘটছে একটু খেয়াল করো, তুমি যদি এই যে এখানে যে আঁকা আছে সেটার দিকে তাকাও, দেখো এটা ইটসেলফ একটা SiO4, মানে হচ্ছে সিলিকন আর চারটা অক্সিজেন আছে। সবাই কি ধরতে পারছো? এই টোটাল জিনিসটা নিজে যে এই ডায়মন্ড কিউবিক স্ট্রাকচারের টেট্রাহেড্রাল পজিশনে যে বসতেছে। সবাই কি বুঝতে পারতেছো নাকি না? এই যে SiO4 মানে বুঝছো, SI মানে হচ্ছে এই যে গোল একটু বড় অ্যাটম, এর চারপাশে চারটা ছোট অক্সিজেন অ্যাটম। এই টোটাল জিনিসটাই হচ্ছে মানে সিলিকা যেটা, ঠিক আছে, সেই SiO4 টোটালটাই হচ্ছে তোমার টেট্রাহেড্রাল ভয়েডে যে বসতেছে। সিলিকন কার্বাইডের যে যে জায়গায় সিলিকনটা আছে ওই জায়গায় হচ্ছে আমার সিলিকন টেট্রাঅক্সাইড ফুলটা আছে। এক্স্যাক্টলি সিলিকনটা যেখানে ছিল আগেরটাতে, সেই সিলিকনের জায়গাটা যে একবারে দেখো, যে একটা সিলিকন অক্সাইডের টেট্রাহেড্রন SiO4 আর কি, সেই টেট্রাহেড্রন মানে সেই SiO4টা ডিরেক্ট টেট্রাহেড্রন পজিশনে যে বসতেছে। স্যার তিনটার ক্ষেত্রে কি স্যার অল্টারনেট পজিশনে, মানে টেট্রাহেড্রনের অল্টারনেট? একই রকম রাইট, আচ্ছা মানে একটা করে গ্যাপ থাকবে। ডায়মন্ড স্ট্রাকচারে তো সবগুলো ফাঁকা জায়গা তো পূরণ হলো না, মানে ভিতরে যে ভয়েড গুলো ছিল। হ্যাঁ, সেটা তো বললামই, অল্টারনেট পজিশনে আছে, সেটা তো বললামই। এই জন্যই তো এটাকে নট এ ক্লোজ প্যাক স্ট্রাকচার বলতেছে, বুঝো নাই? ওইখানে চারটার মধ্যে আটটার মধ্যে চারটা ফিল আপ হচ্ছে, চারটা খালি থাকতেছে। এইটাই তো বললাম যে এটাই হচ্ছে ডেনসিটি ইজ লো, এই কারণেই বলতেছে। আর এখানে কিন্তু একটা কথা তোমাদেরকে আগেই বলছি, যে সিরামিক স্ট্রাকচার মানে থাউজেন্ডস অফ সিরামিক স্ট্রাকচার আছে। সো তুমি যদি বলো যে স্যার এতদিন মানে এটা কেন হইলো, বা এটা কেন হইলো ব্যাখ্যা অবশ্যই আছে। আমি বললাম যে স্যার এটা
এরকম কেন, এর পরেরটা আবার এরকম কেন, এটার অ্যান্সার আসলে নাই। কারণ সিরামিকটাই হচ্ছে এরকম যে তার ক্রিস্টাল স্ট্রাকচারের ভেরিয়েশনটা অনেক বেশি। সো ডায়মন্ড এই ধরনের ক্রিস্টাল স্ট্রাকচার শো করে। ঠিক আছে? সো কেন করে এটা তুমি যদি আরো ডিটেইলসে যেতে চাও তাহলে আমাদের হয়তো সেই ক্রিস্টালোগ্রাফিক ওরিয়েন্টেশনে যাইতে হবে। সো এখানে আমরা তো আর যাচ্ছি না। সো এইজন্য বললাম যে এখানে আমরা শুধুমাত্র প্যাটার্ন গুলা দেখতেছি যে এই। ঠিক আছে? বুঝছো আমার কথা? জি স্যার। ওকে, আমরা তাহলে গেল। এখন আমাদের কিছু কনফিগারেশন যদি দেখি যে আমরা অ্যানায়ন এবং ক্যাটায়নের যদি কোঅর্ডিনেশন কনফিগারেশনটা আমরা দেখি তাহলে তিন ধরনের কনফিগারেশন আমরা পাই। একটা হচ্ছে স্টেবল, একটা হচ্ছে ক্রিটিক্যালি স্টেবল, একটা হচ্ছে আনস্টেবল। তো ফার্স্ট অফ অল আমরা ডান দিকেরটা আগে বুঝি, তাহলে ক্লিয়ারলি বুঝবা যে আমরা যদি এরকম চারটা বড় মার্বেল আর একটা খুবই ছোট মার্বেল এইভাবে করে সাজাই তাহলে এটাকে একটা আনস্টেবল স্ট্রাকচার বলবো, কারণ ভিতরে যে ছোট মার্বেলটা সেটা কিন্তু ইজিলি নড়তে থাকবে যদি একটু ফোর্স পায় সাইড সেট দিয়ে। কথা কি বুঝছো? এবার আসো এইটার দিকে, 2 নাম্বারটা। এটা হচ্ছে মানে সরি ক্রিটিক্যালি স্টেবল। সো ক্রিটিক্যালি স্টেবল মানে কি, যে আমাদের আহ, এই সাইজটা মানে হচ্ছে ভিতরে যে অ্যাটমের সাইজটা সেটা একটু বড় হয়ে জাস্ট এটা টাচ করে দিলাম, এইটাও কিন্তু ক্রিটিক্যালি স্টেবল। কারণ এইটা আমরা যদি একটু আবারও একই কথা যে বাইরে থেকে যদি একটু ফোর্স পাই তাহলেও দেখবা যে এটা আমাদের মানে একটা করবে, মানে চেঞ্জ হওয়ার একটা পসিবিলিটি থাকবে। আর স্টেবল বলতেছি আমরা এই কারণে, কারণ কি, কারণ এইটা হচ্ছে মানে এইটার ডিসটেন্স বলতে বুঝাচ্ছি যে আমাদের অ্যানায়নিক এবং ক্যাটায়নিক যে রেশিওটা সেটা হচ্ছে সবচেয়ে বেশি স্টেবল ভাবে থাকবে। কারণ হচ্ছে তুমি যে কোনো ফোর্স আসলে বা যে কোনো তুমি এনার্জি দিলে ও হচ্ছে এই পজিশনটা হচ্ছে স্টেবল, এই পজিশন থেকে চেঞ্জ হওয়াটা হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ এনার্জি তার লাগবে। আর এইটা হচ্ছে সবচেয়ে কম এনার্জি লাগবে, আর এটাতে আরেকটু কম এনার্জি লাগবে, মানে এটা থেকে আরেকটু বেশি এনার্জি লাগবে, আর এটাতে হচ্ছে সবচেয়ে বেশি এনার্জি লাগবে। সো স্টেবল স্ট্রাকচার মানে হচ্ছে যে স্ট্রাকচারটা আমাদের ইকুইলিব্রিয়াম পজিশনে থাকতে চায়। সো এই ধরনের পজিশনটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম পজিশন। সবাই কি বুঝতে পারছো? স্যার মাঝেরটা তো সবচেয়ে বেশি স্টেবল হওয়ার কথা না, এখানে তো নড়াচড়ার সুযোগ সবচেয়ে কম, যেহেতু একেবারেই সব গায়ে গায়ে না লেগে না আছে। না না না, এটা হচ্ছে তুমি কিন্তু জিনিসটা অন্যভাবে চিন্তা করছো। এটা হচ্ছে বন্ডটা কিরকম। ঠিক আছে, তুমি যে ক্লোজ থাকলে বন্ড ভালো হবে তা কিন্তু না। ঠিক আছে। আর আরেকটা কথা হচ্ছে যে তুমি যখন এই ধরনের স্ট্রাকচার যখন আরো পাবা, মানে আরো পাবা বলতে এটা তো একটা দেখলাম মাত্র। ঠিক আছে, আরো তো হাজার হাজার আছে। তো তখন তুমি জিনিসটা ফিল করতে পারবা, কারণ বন্ড থাকবে তো। তুমি একটা অ্যানায়ন এবং ক্যাটায়নের মধ্যে একটা বন্ড তুমি দেখতেই পাচ্ছ, এবং এইখানে আরো একটা ক্যাটায়ন আছে না, তার সাথেও কিন্তু ক্যাটায়নের একটা রিপালসিভ ফোর্স বা এই ধরনের কিছু থাকবে। সো তুমি যদি এটার কথা চিন্তা করো তাহলে এইটার আবার ক্যাটায়নটা আবার এর খুব ক্লোজ হয়ে যাবে। জিনিসটা বুঝতে পারতেছো? মানে কিন্তু ওভারঅল চিন্তা করতে হবে, মানে এইটার পাশের ক্যাটায়নের যে ডিসটেন্সটা আর এইটার পাশের ক্যাটায়নের ডিসটেন্সের মধ্যে আবার একটা ব্যাপার আসবে। তো তুমি যদি ওভারঅল চিন্তা করো, মানে তুমি যদি থার্মোডাইনামিক্স চিন্তা করো, থার্মোডাইনামিক ভিউতে, তখন তুমি আসলে এটারও আছে, মানে কি বলে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন আছে। সো ওইটা তো বললাম একই কথা যে আমরা ডিটেলসে কিন্তু যাচ্ছি না কিছুতেই, আমরা শুধুমাত্র জেনে রাখতেছি যে ও এটা স্টেবল। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পারছো? স্যার জি একটা স্যার। প্রশ্ন এটা কিন্তু ছিল। হ্যাঁ বলো। স্যার মাঝখানের আয়নটা কি অ্যানায়ন? মাঝখানেরটা অবশ্যই ক্যাটায়ন, কারণ তোমরা তো জানো যে ক্যাটায়ন সবসময় ছোট হয়, অ্যানায়নের রেডিয়াসটা বড় হয় নরমালি। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে, এখন দেখো, এখন আমরা যে জিনিসটা কিন্তু তোমাদের হয়তো আগের কোনো ইন্টারমিডিয়েটে কোনো থাকতে পারে, আমি শিওর না, আমার মনে পড়তেছে না ছিল কিনা, না থাকলেও সমস্যা নাই, এখন আমরা দেখবো সেটা হচ্ছে আয়নিক রেডিয়াসের যে রেশিও সেটার উপর বেস করে আমরা বলতে পারবো যে স্ট্রাকচারটা কিরকম হইতে পারে। তো শুধুমাত্র তোমাকে শুধু রেডিয়াস দিয়ে দিলাম যে আমাদের ক্যাটায়নের রেডিয়াস এত, অ্যানায়নের রেডিয়াস এত, তখন ওইখান থেকে তোমাকে বলতে বললাম যে বলো তো এটা কি ধরনের স্ট্রাকচার শো করবে। সো এটার জন্য আমাদের একটা রেডিয়াস রেশিওর একটা আছে, যে চার্ট আছে, আমরা দেখতে চাই যে কিরকম, যে আর ক্যাটায়ন ডিভাইড বাই আর অ্যানায়ন এর ভ্যালুটা কিরকম হইলে এর কোঅর্ডিনেশন নাম্বার কেমন হবে এবং সে কি ধরনের ক্রিস্টাল স্ট্রাকচার শো করবে সেই ধরনের একটা আমরা দেখবো। সেটা হচ্ছে যেমন আর ক্যাটায়ন বাই আর অ্যানায়ন যদি 0.1 0.0 সরি মানে
0.155 এর নিচে হয় তাহলে আমরা বলবো যে এর কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 2 এবং এটা হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার। এটা হচ্ছে সবচেয়ে মানে কি বলে ইজিয়েস্ট স্ট্রাকচার, শুধু লিনিয়ার, মানে একটার পর একটা অ্যাটম জাস্ট তার পাশে পাশে বসে যাবে। তো এটা হচ্ছে সবচেয়ে কমন এবং এটার ক্ষেত্রে হচ্ছে রেশিওটা এরকম। তারপরে যদি এরকম হয় যে 0.155 থেকে যদি 0.225 এরকম হয় তাহলে তার কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 3 এবং এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার শেপ ফর্ম করবে। সো তিনটা অ্যাটম এরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি। তো মেইনলি এই পরের তিনটে ইম্পর্টেন্ট, তাহলে তোমরা জিনিসটা ফিল করতে পারবা। সেটা হচ্ছে যে যদি 0.225 থেকে 0.414 হয় তার কোঅর্ডিনেশন নাম্বার হবে 4 এবং টেট্রাহেড্রাল পজিশন থাকবে। এখন তুমি বলতে পারো যে স্যার এইটার এক্সাম্পল দেখা যাচ্ছে হচ্ছে কিউবিক স্ট্রাকচার আর এখানে লেখা টেট্রাহেড্রাল। এইটা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার দিয়ে চিন্তা করতে হবে, কিন্তু খেয়াল কইরো এখানে কোঅর্ডিনেশন নাম্বার 4 এবং আমরা যদি জিংব্লেন বা জেডএনএস স্ট্রাকচারের দিকে তাকাই তাহলে এই যে ব্লু অ্যাটমটা, ঠিক আছে, মনে আছে তোমাদের? আমি কিন্তু পড়াইছিলাম, দেখো একটু মনে করার চেষ্টা করো। সরি, জিংব্লেন, এই যে জিংব্লেন পড়াইছিলাম তোমাদের। খেয়াল করো যে যেখানে হচ্ছে সালফার গুলো হচ্ছে একটা এফসিসি ফর্ম করে আর জিঙ্ক গুলো হচ্ছে একটা অল্টারনেট টেট্রাহেড্রাল ভয়েডে যে বসে। সো এই ক্ষেত্রেও একই কাহিনী, মানে ওই 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 ফিগারটা এখানে, যে এখানে তুমি যদি জিঙ্কের দিকে তাকাও, ঠিক আছে, তো জিঙ্কের দিকে যদি তাকাও তাহলে দেখবা যে জিঙ্কের কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 4। সবাই কি ধরতে পারছো? শুনতে পাচ্ছ আমার কথা? জিঙ্ক কি নীল কালারের গুলো? ইয়েস স্যার, জিঙ্কের 4। হ্যাঁ, জিঙ্ক নীল কালার এবং জিঙ্কের কোঅর্ডিনেশন নাম্বার 4। এটা কি সবাই বুঝছো কিনা? জি স্যার, বুঝছি স্যার। এটা না Yes, sir. বোঝাটা হচ্ছে মানে সবচেয়ে হাস্যকর। সেটা হচ্ছে কারণ লেখাই যে জিঙ্ক হচ্ছে টেট্রাহেড্রাল ভয়েডে যে বসে। তো টেট্রাহেড্রাল ভয়েড মানে কি? চারটা অ্যাটম মিলে যে ভয়েডটা হয়, রাইট? জি স্যার, তো চারদিক থেকে সে হ্যাঁ, আচ্ছা। সো ওই চারটা অ্যাটম দিয়েই টাচে থাকবে, কারণ ওই চারটা অ্যাটম দ্বারা সৃষ্ট ভয়েডে সে যে বসতেছে। সো বেসিক্যালি একদম সিম্পল, না বোঝার কিছুই নাই। সো এটা হচ্ছে আমাদের এই ধরনের স্ট্রাকচারে আমাদের কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 4। দেন আমরা যদি আরেকটু রেডিয়াস রেশিও বাড়ে, লাইক 0.414 থেকে যদি 0.732 হয় তাহলে এর কোঅর্ডিনেশন নাম্বার হবে 6 এবং এই ধরনের স্ট্রাকচারটা হচ্ছে অক্টাহেড্রাল ভয়েড পজিশনে যেয়ে বসবে। লাইক কিরকম? যেমন সোডিয়াম ক্লোরাইড স্ট্রাকচার। তো তুমি যদি একটা ব্লু যে কোনো অ্যাটমের দিকে তাকাও, সোডিয়াম দেখো বা ক্লোরিন দেখো, একই কথা, বাট এখানে যেহেতু মাঝখানে ব্লুটা আছে, তো ওইটার দিকে যদি তাকাও দেখো যে তার 6 দিকে 6টা অ্যাটমের সাথে টাচে থাকতেছে। সো এটাও আমরা কিন্তু মনে মনে আছে কিনা জানি না, এই যে দেখো এই যে সোডিয়াম ক্লোরাইড স্ট্রাকচার, যেখানে কিনা ওই যে তোমার সোডিয়ামের আয়নটার দিকে যদি দেখো যে ক্লোরাইড আয়ন দিয়ে একটা এফসিসি ফর্ম করে এবং ওই সোডিয়ামটাও একটা অ্যাকচুয়ালি একটা এফসিসি ফর্ম করে, বাট দুইটা হচ্ছে কম্বিনেশন অফ স্ট্রাকচার। বাট যাই হোক, তুমি যদি একটা সোডিয়ামের দিকে তাকাও দেখবা যে এর কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6। আর লাস্ট অফ অল হচ্ছে যদি রেডিয়াস রেশিও যদি 0.723 থেকে 1 হয় তাহলে তার কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 8 এবং এটা হচ্ছে একদম কিউবিক স্ট্রাকচার। কারণ মানে এটা হচ্ছে সোজা কথা হচ্ছে একটা সিম্পল কিউবিক স্ট্রাকচার যার বডি সেন্টারে আমাদের অ্যাটমটা বসতেছে। এবং এখানে কিন্তু একটা কথা বলছিলাম, এটাও গত ক্লাসের পড়ানো, দেখো সিজিয়াম ক্লোরাইড পড়াইছিলাম না কই, এই যে প্রথমটাই। সো এটাও কিন্তু একদম প্রথমটা, এবং এখানে যেটা গত ক্লাসে বলতেছিলাম যে এটা কিন্তু কোনো বিসিসি স্ট্রাকচার না, এটা হচ্ছে একটা সিম্পল কিউবিক স্ট্রাকচার যার কর্নার বা যার শেল মানে যার ইউনিট সেলটা তোমার ক্লোরিন দিয়ে হচ্ছে আর এই সিজিয়াম যে আয়নটা সেটা হচ্ছে মাঝখানে বা বডি সেন্টার পজিশনে যে বসতেছে। সো এটাই কিন্তু এখানে আবার দেখানো হয়েছে যেটা হচ্ছে কিউবিক স্ট্রাকচার যার ওই সেন্টারে হচ্ছে তোমার সিজিয়াম বসছে। সো এই চার্টটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার, এখানে ক্যাটায়ন এবং অ্যানায়নের রেডিয়াসের অনুপাতগুলো কি বরাবর সীমাস্ত মানগুলো হতে পারে না, বা এগুলো যদি হয় সেক্ষেত্রে কোনটা হবে? এটা একটা মানে এই কোশ্চেনটা আসলে কি এরকম যে সীমান্ত মানটা হইতে পারে, অবশ্যই হইতে পারে, কিন্তু দেখা গেছে যে এট এ টাইম দুইটা হইতে পারে না। মানে লাইক সে দেখা গেল যে কোনো একটা ইয়ের ক্ষেত্রে স্ট্রাকচারের ক্ষেত্রে 0.225 ভ্যালুতে ট্রায়াঙ্গুলার পাওয়া গেছে, আবার 225 ভ্যালুতে টেট্রাহেড্রালও পাওয়া গেছে।
কিন্তু একই স্ট্রাকচারে দুইটা পাওয়া যায় না। সো জিনিসটা এই জন্য আমাদের ওই যেটা বললাম যে একই ভ্যালু দুই জায়গায় দেখা যাচ্ছে এই কারণে যে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40 এইভাবে বলার একটা উদ্দেশ্য। সেটা হচ্ছে যে যখন 20 তে দেখা গেছে যে অনেক সময় 10 থেকে 20 এর প্যাটার্নও ফলো করছে, আবার 20 থেকে 30 এর প্যাটার্নও ফলো করছে। তো এটা ইন জেনারেল ওইভাবে বলা হয় আর কি, ঠিক আছে। বাট এটা হচ্ছে জাস্ট মানে রেঞ্জটা আমাদের ওইভাবে করে করা যে 2 to 5 পর্যন্ত আমাদের ট্রায়াঙ্গুলার পাইছি, আবার 2 to 5 থেকে হয়তো টেট্রাহেড্রাল শুরু হয়ে গেছে। সো এই জন্য আমরা এইভাবে করে জিনিসটা লিখি। বাট হ্যাঁ, পসিবল যে 2 to 5 ও পসিবল এবং 2 to 5 এ যে কোনো একটা পসিবল, লাইক টেট্রাহেড্রালও হতে পারে, মানে ট্রায়াঙ্গুলার হতে পারে, টেট্রাহেড্রাল হতে পারে। বুঝতে পারছো? বাট স্যার বেসিক্যালি তোমাদের অক্সিজেন কনফিউশন থাকবে না, মানে স্যার যদি কোনো ম্যাথ থাকে। হ্যাঁ বল। স্যার সোডিয়াম ক্লোরাইড আর সিজিয়াম ক্লোরাইডে ওই যে টেট্রাহেড্রাল ভয়েডটা একটু দেখাবেন সোডিয়াম ক্লোরাইড আর কোনটা? সিজিয়াম ক্লোরাইডে। সিজিয়াম ক্লোরাইডের টেট্রাহেড্রাল ভয়েড তো দেখানোর প্রয়োজন পড়তেছে না, কারণ সিজিয়াম ক্লোরাইড হচ্ছে কিউবিক স্ট্রাকচার। কিউবিক স্ট্রাকচারের জাস্ট তোমার সেন্টার মানে অক্টাহেড্রাল ভয়েডে, কিন্তু অক্টাহেড্রাল না অ্যাকচুয়ালি, এটা হচ্ছে মানে কিউবিক ভয়েড যেটাকে বলে। সিম্পল কিউবিকের ভয়েড তো তোমার একদম ইয়ের মাঝখানে, তোমার সিম্পল কিউবিক স্ট্রাকচারের মাঝখানে একটা বড় ভয়েড আছে। সো এটাকে কিন্তু আলাদা করে টেট্রাহেড্রাল বা অক্টাহেড্রাল আমরা বলি না, কারণ এটা কিন্তু 8টা অ্যাটম দিয়ে সৃষ্ট ভয়েড। সো এটা কিন্তু মানে অক্টাহেড্রাল না। আর তুমি যেটা বলো সোডিয়াম ক্লোরাইড তো তুমি যদি ব্লু গুলা সব বাদ দাও, ধরো ব্লু গুলা নাই, তো তুমি যদি শুধু গ্রিন গুলো নিয়ে চিন্তা করো, তাহলে তো এটা একটা এফসিসি স্ট্রাকচার, বললাম না? বুঝো নাই? এটা তো একটা এফসিসি স্ট্রাকচার, এটা তো বুঝো। হ্যাঁ আবার শুধু ব্লু গুলা চিন্তা করলে শুধু ব্লু গুলা নিজেও একটা এফসিসি স্ট্রাকচার। এটা ক্লিয়ার? এটা কত ক্লাসের পড়া? আর তুমি যেটা বলতেছো যে অক্টাহেড্রাল ভয়েড, এটা কিন্তু অক্টাহেড্রাল ভয়েড না। আবারও বলতেছি, মানে অক্টাহেড্রাল ভয়েড মানে এফসিসির অক্টাহেড্রাল ভয়েড কিন্তু ওইভাবে চিন্তা করলে হবে না। তুমি কারণ কি, কারণ তুমি যদি শুধু সবুজ অ্যাটম বা ক্লোরিনের এফসিসি নিয়ে চিন্তা করো, তাইলে তোমার বুঝতে সুবিধা হবে। কারণ শুধু সবুজগুলা নিয়ে চিন্তা করলে আমাদের এই 6টা, কোন 6টা বলো তো? দেখো আমি আমি বোঝানোর চেষ্টা করি, তুমি ধরতে পারবে আশা করি। এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, আর উপর একটা, আর এই যে নিচে একটা, এই 6টা ক্লোরিন মিলে মাঝখানে একটা অক্টাহেড্রাল ভয়েড ক্রিয়েট করে। ক্লিয়ার? এটা তো, এটা কিন্তু আমাদের মেটালের ক্রিস্টাল স্ট্রাকচারের স্লাইডেও কিন্তু পড়ে আসছো, এফসিসির অক্টাহেড্রাল ভয়েডটা কোথায় আছে, পড়ো নাই? জি স্যার। ইয়েস স্যার। না, কনফিউশন থাকলে ক্লিয়ার হয়ে নাও, কোনো সমস্যা নাই। আমি বললাম যে তোমরা যে সিটিটা দিলা, যে আমি তো বিসিসিটা দিছি, যাই হোক, বাট এফসিসিটা তো স্লাইডেই ছিল, মনে আছে? একদম লাস্ট স্লাইডটাতেই ছিল যে ইয়েস স্যার। অক্টাহেড্রাল আর টেট্রাহেড্রাল। সো টেট্রাহেড্রাল ভয়েডটা তো একদম সিম্পল, যে ফেস সেন্টার্ডের, মানে ফেস সেন্টার মানে বুঝছো তো, টপ, বটম, আর ফ্রন্ট, ব্যাক, রাইট, লেফট, এই 6টা ফেজের মাঝখানের, মানে 6টা ফেজের মাঝখানের অ্যাটম গুলা দিয়ে যে ভয়েডটা ক্রিয়েট হচ্ছে, দ্যাট ইজ অক্টাহেড্রাল ভয়েড, রাইট? Yes, sir. সবাই কি ধরতে পারছো? ইয়েস স্যার। ওকে, সো স্যার আচ্ছা স্যার, সেই এইখানে কি স্যার আমাদের দুটো রেশিও দিয়ে দিবে, সেখান থেকে আমাদের মানে বলতে বলবে যে এটা স্ট্রাকচার কিরকম? একটা ম্যাথ দেখবে, এখন একটা ম্যাথ আছে। সো এত ইজিটা থাকবে না যে রেডিয়াস বলে দিয়ে বললাম যে কি, মানে এই ধরনের একটু আরেকটু অন্যরকম থাকবে। আমরা দেখবো, একটা ম্যাথ দেখলেই তোমরা বুঝতে পারবা। আচ্ছা হ্যাঁ বলো, কত এগুলো বের করতে বলবে? বুঝি নাই। না স্যার, বুঝেছি স্যার, থ্যাংক ইউ। ও আচ্ছা, স্যার আমার একটা কোশ্চেন স্যার। হ্যাঁ বলো। স্যার সোডিয়াম ক্লোরাইডে যেমন হচ্ছে আমরা দেখছি যে সোডিয়াম আর ক্লোরিন দুইটা দিয়েই দেখা যাচ্ছে যে এফসিসি স্ট্রাকচার হচ্ছে। এক্স্যাক্টলি। জিঙ্ক ব্লেন্ডও কি ওরকম, মানে আমরা এই সালফারের জায়গায় জিঙ্ক পরমাণু বসাও কি আমরা এটা বুঝতে পারি? না না, অবশ্যই না। এই জন্যই তো আমরা সোডিয়াম ক্লোরাইডকে একভাবে বলছি, জিঙ্ক ব্লেন্ডের সময় কিন্তু এই কথা বলে নাই কোথাও। ঠিক আছে, সো এই দুটো আলাদা। বারবারই একটা কথা বলতেছি যে তোমরা যখন এই যে বলতে পারো যে স্যার এটার সাথে তো মিল পাচ্ছি না। হ্যাঁ, মিল নাই তো, আমি তো বললামই, তারপরেও তো একটা মোটামুটি একটা মিল খোঁজার চেষ্টা করা হয়েছে। এই কোঅর্ডিনেশন নাম্বার এবং আয়নিক রেডিয়াসের যেই ব্যাপারটা, সেটাও তো একটা যথেষ্ট, তারপরও ফর্মুলা মানে বানানো
হইছে যে যাতে করে তাও একটু বুঝতে পারো যে এত থেকে এত হইলে এটা হবে। বাট বেসিক্যালি এটা মানে সিরামিকের ক্ষেত্রে স্ট্রাকচারের ভেরিয়েশন অনেক বেশি। এটা হচ্ছে সবচেয়ে মেন কথা। এটা কিন্তু প্রথম স্লাইডেই ছিল যে এটা কমপ্লেক্স স্ট্রাকচার সবসময়। সো স্যার, হ্যাঁ বলো। তাহলে কি সিম্পল কিউবিকে মানে কখনো অক্টাহেড্রাল ভয়েড থাকে না? সিম্পল কিউবিকের অক্টাহেড্রাল ভয়েড থাকে কি থাকে না তুমি অ্যান্সার দাও। ফার্স্ট অফ অল অক্টাহেড্রাল মিন্স 6টা অ্যাটম মিলে ভয়েড ক্রিয়েট হইতে হবে। সিম্পল কিউবিকের 8 কোণে 8টা অ্যাটম আছে, কোন 6টা নিয়ে তুমি ভয়েড বানাবা বলো? ক্লিয়ার? ইয়েস স্যার। মানে আর স্যার বেসিক্যালি টেট্রাহেড্রাল টেট্রাহেড্রাল বলো। ভয়েড টেট্রাহেড্রাল মানে চারটা জাস্ট 4টা অ্যাটম মিলে, জাস্ট 4টা। সো বেসিক্যালি টেট্রাহেড্রাল এবং অক্টাহেড্রাল ভয়েড শুধুমাত্র বিসিসি এবং এফসিসি তেই আমরা ক্লিয়ারলি বুঝতে পারি। আর কিউবিকের ক্ষেত্রে শুধুমাত্র বডি সেন্টার পজিশনেই ভয়েডটা থাকে, একটা ভয়েডই থাকে, এর বেশি ভয়েড নাই। এবং এটাকে আলাদা করে আর নাম দেইনি আমরা, কারণ এটা হচ্ছে তোমার কিউবিক ভয়েড বলতে পারি আমরা। বুঝতে পারছো? ইয়েস স্যার, থ্যাংক ইউ। ওকে, এখন আমরা যদি কমন ক্রিস্টাল স্ট্রাকচারের সেই ব্যাপারগুলোতে আসি, সেটা হচ্ছে স্ট্রাকচারের টাইপ আর কিছু স্ট্রাকচার। এটা কিন্তু সামারি। সামারি মানে হচ্ছে আমরা অনেকগুলো ক্রিস্টাল পড়লাম এবং এটা হচ্ছে সামারি, হচ্ছে এটা AX AX AX, এটা তিনটাই হচ্ছে AX টাইপ স্ট্রাকচার। AX মানে তো বুঝছো যে যার আয়নিক ইয়াটা হচ্ছে তোমার কনফিগারেশনটা হচ্ছে সেম, লাইক NaCl বা সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, MgO মানে MgO। সো এখানে দেখো যার মানে কি বলে এটাকে রেশিওটা সেম। সো কোঅর্ডিনেশন নাম্বার কিন্তু দুইটার ক্ষেত্রে অবশ্যই সেম হবে, 668844। এবং এটা রক সল্টের ক্ষেত্রে অ্যাটমিক প্যাকিং FCC, জিঙ্ক ব্লেন্ডের ক্ষেত্রে FCC, সিজিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কিন্তু সিম্পল কিউবিক। এগুলা পড়া শেষ, সবকিছু দেখে আসছি। দেন AMXP, এটা দুই ধরনের আছে, একটা হচ্ছে ফ্লোরাইড বা AX2, একটা হচ্ছে কোরান্ডাম বা Al2O3। সো এই দুইটাও কিন্তু আমরা পড়ে ফেলছি, রাইট? আর এরপর হচ্ছে তোমার AMBNXP, এই ধরনের স্ট্রাকচার টাইপে আমরা দুইটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পারপস্কাইট আর স্পিনেল। এই দুইটা কিন্তু আমরা ডিটেলস পড়ি নাই, কারণ এটা না পড়ার একটা কারণ হচ্ছে এটা আরো বেশি কমপ্লেক্স। আমরা মনে হয় শুধুমাত্র বেরিয়াম টাইটেনাইটটা মনে হয় দেখাইছিলাম, তোমাদের মনে আছে আমার যতটুকু? এই যে হ্যাঁ, ইয়েস স্যার। একটা ইয়েস স্যার, দেখছিলাম, পারস্কাইট। হ্যাঁ পারপস্কাইটটা দেখছিলাম। আরেকটা হচ্ছে যেটা স্পিনেল, এটা আরো আরো মানে কি বলে কমপ্লেক্স। সো এটা আমরা আর যাই নাই, ঠিক আছে? এটা আমরা এগুলো নিয়ে টেনশনের কিছু নাই। সিরামিকের কোর্স আছে আর অনেকগুলা, ঠিক আছে? তখন এগুলো আরো ডিটেইলস পড়বা। সো পারপস্কাইটটা আমরা একটু জাস্ট আইডিয়া করে আমরা দেখাই দিছি তোমাদের। সো এটা হচ্ছে যে সামারি, এখানে আর ডিটেলসে যাচ্ছি না। আমাদের এখানে হচ্ছে এই আয়নিক রেডিয়াসের কিছু ভ্যালু দিয়ে দিছি আমরা। তো ম্যাথ যদি আসে ওখানে হ্যাঁ বলো। 12A 6B এগুলো কি মানে আমাদের লাগবে ডিটেইলস? এটা স্যার 12 এ 6B ডিটেল লাগবে কিনা এটা বলার আগে বুঝতে হবে যে এটা যেহেতু পড়াইছি তাহলে অবশ্যই এর আগে বলা হয়েছে। এই দেখো ওই গেল, এই যে 12A 6B, এবার বুঝছো কেন? CN অফ O হচ্ছে 12, CN অফ বেরিয়াম হচ্ছে 6, CN অফ টাইটেনিয়াম হচ্ছে 6। সো A আর B আকারে লিখছি এখানে, আর কিছুই না। ও আচ্ছা স্যার। A আর B এর হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার 12 আর 6, এই আর কিছুই না। বলো। স্যার রেশিও রেঞ্জটা তো স্যার মুখস্থ করতে হবে তাই না স্যার? রেশিও রেঞ্জটা মনে রাখতে হবে, রাইট? কারণ তোমার ম্যাথে আসলো তুমি মানে ভুলে গেছো, সো এটা মনে রাখতে হবে, রাইট? ওকে, এখন আমরা একটা ম্যাথ দেখি যে কথাটা। হ্যাঁ বলো। কোঅর্ডিনেশন নাম্বার স্যার, বেরিয়াম টাইটেনাইটের ক্ষেত্রে বেরিয়ামের কোঅর্ডিনেশন নাম্বার ওই 6কে দেওয়া আছে 12। আর স্যার আমাদের আগের স্লাইডে ছিল স্যার বেরিয়ামের কোঅর্ডিনেশন নাম্বার দেওয়া ছিল 6 আর অক্সিজেনেরটা দেওয়া ছিল 12। তাহলে আমি ভুল লিখতে পারি। হ্যাঁ তাহলে মনে হয় ভুল লিখছি, বি ভুল লিখছি, এখানে ভুল লিখছি, রাইট? এটা হচ্ছে A আর B উল্টা উল্টা ফেলছি। সো যাই হোক, এটা বই থেকেই নেওয়া, মানে বইতে দেখে নিও তোমরা এটা। বইতে মানে কি বেরিয়াম বলে 12 আছে স্যার, অক্সিজেনটা হ্যাঁ 6। বইতে এটাই আছে স্যার। বইতেই এটা, বই থেকে মানে বইতেই এটা দেওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে মনে হয় দাঁড়াও দেখে নি কি সমস্যা। স্যার অক্সিজেনটা তো 6 হওয়ার কথা স্যার, অক্সিজেন যেহেতু ফেস সেন্টারে বসে। এটা তো গত ক্লাসে না বুঝাইলাম, কিন্তু এখানে জি কি স্যার। ভুলটা কে করছে দেখি, আমি একটু দেখি। স্যার অক্সিজেন ফেস সেন্টারে বসলে অক্সিজেনের তো 6 ও হচ্ছে। হ্যাঁ, রাইট রাইট রাইট। দাঁড়া আমি একটু মনে বুঝিনি। না না না, অক্সিজেন 12 হবে তো। কেন বুঝো না? এই অক্সিজেনের কথা যদি চিন্তা করো, তাহলে এই 4টা ফেজ
এই 4টা ফেজ আর উপরের 4টা ফেজ, তো টোটাল কিন্তু 12টাই হবে। CnO মনে হয় 12ই হবে। দাঁড়াও আমি একটু ক্লিয়ার হয়ে নেই। অক্সিজেন তো শুধুমাত্র বেরিয়ামের সঙ্গে এবং আপনার উপরে এবং নিচে দুটো না, টাইটানিয়াম উপরে নিচে টাইটানিয়াম, হ্যাঁ ওদের সাথে কিন্তু টাচ নাই, সো 6ই হওয়ার কথা। আর অক্সিজেনের কথা, বেরিয়ামের কথা যদি চিন্তা করি, তাহলে বেরিয়ামটা হচ্ছে তোমার বেরিয়াম 12 হচ্ছে, বন্ডে থাকে। বুঝি না বলো। মানে স্যার আমি বলতেছিলাম যে এই অক্সিজেন গুলো তো স্যার বেরিয়াম, এই চারপাশে থাকা বেরিয়াম। এক্স্যাক্টলি হ্যাঁ, শোনো এটা ভুল আছে, ওইটাই ঠিক। বেরিয়াম হবে হচ্ছে 12 আর অক্সিজেন হবে 6। জি স্যার, এটাই বলতে। এটা ভুল আছে, এই সাইডটা ভুল আছে। আমি তো এখন আর কারেকশন করতে পারলাম না। আমি তোমাদের এই সাইডটা যদি না দিয়ে থাকে, মানে দিয়ে দিছি মনে হয়, তো তোমরা একটু কারেকশন করে নিও সবাই। পাই না এখনো স্যার। আমি দিয়ে দিছি তো, স্লাইড পাও নাই? অবশ্যই পাওয়ার কথা, লেকচার ইয়েতে পাবা, টিমস এর ফাইল পেয়ে যাবা, না পাওয়ার তো কোনো কারণ নেই। স্যার অক্সিজেনটা তাহলে 6 হচ্ছে, এখানে ভুল আছে, রাইট, এটা আমি ভুল লিখছি, এটা 6 এটা 12 হবে, ঠিক আছে। यस অক্সিজেনটা 6 স্যার কোঅর্ডিনেশন নাম্বার নির্ণয়ের সময় কি মানে সেম অ্যাটম গুলোকে কাউন্ট করব না, যেমন অক্সিজেনের সাথে হচ্ছে টাইটানিয়াম আর যে ছিল বেসিক্যালি তোমার বুঝতে হবে টাচিং অ্যাটম, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বলতেছি শোনো, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে সিরামিকের ক্ষেত্রে যেটা হয় যে সবসময় একটা অক্সিজেন তার চারপাশের অন্য লাইক মানে একটা ক্যাটায়ন তার চারপাশে সবসময় অ্যানায়নের টাচেই থাকে। সো এই জন্য যেটা বললাম যে তুমি যখন চিন্তা করবে তখন কিন্তু পুরো স্ট্রাকচারটাই চিন্তা করতে হবে, ঠিক আছে। তো এগুলো আপনি আগের ক্লাসে তো ওই অক্সিজেনের সাথে নিচে 4টা অক্সিজেন উপরে 4টা অক্সিজেন ওভাবে 12 বলছিলেন। হ্যাঁ ভুল বলছি, ওইটাই বললাম আমি, এটা মানে ইয়া করার জন্য আমি ওইভাবে বলছি, আমি খেয়াল নাই। সো এখন ভালো হয়েছে যে কোশ্চেনটা করছো, থ্যাংক ইউ, যে এইখানে ভুল আছে। সো এই অক্সিজেনের কথা যদি চিন্তা করো তাহলে শুধু হচ্ছে তার ফেসের 4টা বেরিয়াম এবং উপরে আর নিচের টাইটানিয়াম এর সাথে টাচে আছে, সো দ্যাট ইজ 6। আর একটা তুমি যদি মানে কি বলে বেরিয়ামের কথা চিন্তা করো, কেন 12 এটা বুঝতে গেলে তোমার দেখো, তুমি যদি এই বেরিয়ামের কথা চিন্তা করো, এই বেরিয়াম তার এই ডানে বা মানে টোটাল হচ্ছে তোমার এইখানে একটা বেরিয়াম এর সাথে টাচে, মানে সরি এর সাথে টাচে না, আমি বলতেছি তোমার বেরিয়াম তো ক্যাটায়নের সাথে আবার হ্যাঁ বলতেছি আমি তোমাকে বুঝাচ্ছি। সেটা হচ্ছে এই বেরিয়ামটা হচ্ছে 1 2 3 4, আবার 1 2 3 4, আবার উপরে হচ্ছে 1 2 3 4। দেখো কিভাবে, এটার জন্য আসলে বললাম না কমপ্লেক্স স্ট্রাকচার তো অনেকগুলো ইউনিটস লাগা লাগে। খেয়াল করো আমি বলতেছি শুনো, আমার মনে হয় তোমরা পরবর্তীতে বুঝতে পারবা। তুমি যদি এই বেরিয়ামটার কথা চিন্তা করো, খেয়াল করো এই বেরিয়ামটা এই ফেজের অক্সিজেনের কাছে থাকবে, এটা তো বুঝো। তাহলে এইরকম এটা যদি বুঝো তাহলে এইখানে যে কি আরেকটা ইউনিট সেল আছে তার যে মাঝখানে অ্যাটম তার সাথেও টাচে থাকবে, তার মানে সোজা কথা হচ্ছে তারই সমসাময়িক লেভেলের 4টা অক্সিজেনের সাথে টাচে থাকবে। ক্লিয়ার? এটা গেল 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে তার ঠিক একটু নিচের দিকে কোন 4টা, এখানে হচ্ছে 1 2, ওইদিকে একটা 3 আর ওইদিকে একটা 4, এখানেও 4টা অক্সিজেনের সাথে টাচে থাকবে। এটা কি ধরতে পারছো তোমরা? হ্যাঁ ইয়েস স্যার। এটা যদি বুঝো তাহলে উপরে আবার 4টা, হ্যাঁ এক্স্যাক্টলি। বলো, শুনতেছি তো আমি। হ্যালো, কেউ কিছু বলতে যাচ্ছ নাকি না? হ্যালো, তার মানে বলতে চাচ্ছিলাম স্যার উপরে আরো 4টার সাথে কানেক্টেড থাকবে আর কি। হ্যাঁ মানে একটা তো তুমি ফেসের 4টা তো ক্লিয়ারলি বুঝার কথা, যে এইটা যদি বুঝো তাহলে আরো 4টা ইউনিট সেলের আরো 4টা আছে, এটা হচ্ছে 1 নাম্বার। তারপরে একটু নিচে, তার নিচের গুলা কোনটা, এখানে 2টা দেখতে পাচ্ছ, আরো 2টা আছে কোথায়, তোমার বাম দিকের এখানে যে পজিশনে দেখতে পাচ্ছ বাম দিকের ইউনিট সেলের জন্য আরেকটা আছে, আবার ঠিক তার পিছের ইউনিট সেলের জন্য একটা আছে। সো বেসিক্যালি হচ্ছে এটা, আমি এখানে ওই ড্র করতে পারতেছি না, ওটা ইনস্টল করা নাই দেখে বুঝাইতে পারলাম না। যে এখানে এই যে দাগ দেখতে পাচ্ছ, ঠিক আছে, খেয়াল করো এই যে দাগ দেখতে পাচ্ছ, এই দাগের সাথে এখানে একটা ফেজ দেখতে পাচ্ছ, এখানে একটা ফেজ দেখতে পাচ্ছ, আবার একইভাবে ডানে একটা ফেজ দেখতে পাবা, বামে একটা ফেজ দেখতে পাবা, 4টা ফেজের মাঝের 4টা অ্যাটমও কিন্তু টাচে থাকবে। সো এটা তুমি সবচেয়ে ভালো হচ্ছে তোমরা একটু নিজে
চিন্তা করে 4টা ইউনিট সেল আঁকো, তারপরে তুমি বোঝার চেষ্টা করো। এখানে দেখানোটা টাফ, খুবই টাফ। অথবা ইউটিউবে তুমি দেখো 3 ডাইমেনশনাল ভিউ টিউ দিয়ে কিন্তু দেখায়, সো ওগুলা দেখলে তোমরা আরেকটু ক্লিয়ার হবে আমার মনে হয়। ঠিক আছে, স্যার বুঝতে পারছো? পরীক্ষায় যখন আমরা যদি টেট্রাহেড্রাল ভয়েড বা অক্টাহেড্রাল ভয়েড দেখাতে বলে তখন না মানে যে 3D জিনিস 2D দেখাতে অসুবিধা হয়ে যায় স্যার। লাস্ট হ্যাঁ, বুঝতে সিসি পারছি। এরকম ক্লাস হয়েছিল। তে দেখাচ্ছি শুধু 2টা আঁকতে হয় এবং এই জন্য উল্লেখ করে দিচ্ছি যে বাই ড্রয়িং 2 ইউনিট সেল। সো 2 ইউনিট সেলটা খুব একটা প্রবলেম হয় না। যারা ভালো 3 ডাইমেনশনাল ভিউটা যারা ক্যাচ করতে পারে তাদের জন্য প্রবলেম হওয়ার কথা না। বাট এই যে এই টাইপ ক্ষেত্রে যেটা বললা যে পারস্কাইটের স্ট্রাকচার যদি আসে তাহলে কিন্তু আসবে না। মানে দেখাও যে এর কোঅর্ডিনেশন 12, আমি এটা এই ধরনের কোশ্চেন কিন্তু করব না, কারণ এটা আসলেই রিয়েলি টাফ। বুঝতে পারছো? ওকে, হোয়াটএভার, আমরা আগাই। এখানে একটা এক্সাম্পল প্রবলেম আমরা যদি দেখি যে অন দ্য বেসিস অফ ক্রিস্টাল স্ট্রাকচার কম্পিউট দ্য থিওরিটিক্যাল ডেনসিটি অফ সোডিয়াম ক্লোরাইড। দেখো একটু অন্যরকম ম্যাথটা, কিন্তু জিনিসটা কিন্তু এত ইজি না যে একদম খালি রেডিয়াস দিয়ে দিলাম বললাম এটা কি ধরনের কিউবিক স্ট্রাকচার। সো এটা কিন্তু না। সো অন দ্য বেসিস অফ কিউবিক স্ট্রাকচার কম্পিউট দ্য থিওরিটিক্যাল ডেনসিটি। ফার্স্ট অফ অল আর অফ এন এ আর আর অফ সিএল দিয়ে দিছি আমরা। আর দেখো ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আমি এটা আমাদের জানতে হবে যে সোডিয়াম ক্লোরাইড কি ধরনের অ্যাটমিক স্ট্রাকচার দিবে, এটা জানতে হবে। এখন কোশ্চেন হচ্ছে এটা আমি জানবো কোথা থেকে? রেডিয়াস দেওয়ার আরেকটা কারণ হচ্ছে তোমার রেডিয়াস রেশিও দিয়ে তুমি কিন্তু বলবা যে এটা আমাদের সোডিয়াম ক্লোরাইড স্ট্রাকচার শো করবে। এটা কিন্তু এখানে যদিও দেখানো হয়নি, কারণ আমরা জানি সবাই, এজন্য আর এখানে লেখা হয়নি। তবে এই ধরনের আননোন মানে প্রবলেমের ক্ষেত্রে তোমরা যেটা করতে হবে আর অফ এন ডিভাইড বাই আর অফ এই সিএল দিয়ে বলতে হবে যে এটার ভ্যালু হচ্ছে এই যে অক্টাহেড্রাল আসে। অক্টাহেড্রালই তো আসবে। সো অক্টাহেড্রাল আসলে বলবা যে ও দ্যাট ইজ সোডিয়াম ক্লোরাইড স্ট্রাকচার। গেল এক নম্বর কথা। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইড স্ট্রাকচার আমরা জানলাম এবং এটা হচ্ছে এফসিসি স্ট্রাকচার, সেটাও আমরা জানি। এখন কোশ্চেন হচ্ছে যে অন দ্য বেসিস অফ ক্রিস্টাল স্ট্রাকচার থিওরিটিক্যাল ডেনসিটি ক্রিয়েট করো। তাহলে থিওরিটিক্যাল ডেনসিটির জন্য আমাদের কি কি লাগবে একটু দেখো। থিওরিটিক্যাল ডেনসিটির যে সূত্রটা সেটা যদি একটু বলি, মানে বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে ডেনসিটি মানে কি? ডেনসিটি মানে হচ্ছে তোমার মাস ডিভাইড বাই ভলিউম। এটা আমরা সবাই জানি। এই সূত্রটা কিন্তু ডিরেক্ট সূত্র, তোমাদের পড়ে আসার কথা। যদি নাও পড়ে থাকো পড়ে আসো, এখানে দেখলেও বুঝবা। সেটা হচ্ছে যে কি বলে এটাকে, যে আমাদের এ অফ সি বা এটা হচ্ছে তোমার কি বলে এটাকে, যে গ্রাম পার মোল আর কি। এটা হচ্ছে সোডিয়ামের, এটা আমরা সবাই জানি। এটা কই থেকে জানলাম? 22.99 মানে 23 অ্যাকচুয়ালি। এটা হচ্ছে মলিকুলার ওয়েট আর কি। এগুলো আমরা সবাই জানি, এগুলো মুখস্থ, রাইট? ক্লোরিনেরটাও আমরা জানি, এগুলো মুখস্থ। বাট এখন যদি এই ম্যাথ আসলো আর তুমি বললা যে স্যার আমি তো এটা দেন নাই আমাকে, এটা কিন্তু হবে না। কারণ এটা, তবে হ্যাঁ রেডিয়াস আসলে অবশ্যই দিয়ে দিব আমরা, কারণ রেডিয়াস রেশিও বের করতে হবে। রেডিয়াস গুলো মুখস্থ করার কিছু নেই, বাট এগুলো কিন্তু আমরা অ্যাটমিক মলিকুলার ওয়েট আমরা কিন্তু সবাই জানি। সো হোয়াটএভার, আমরা এগুলা বসাই দিলাম। এন প্রাইম, হোয়াট ইজ এন প্রাইম? এখানে টোটাল অ্যাটম কয়টা আছে? একটা এফসিসি ল্যাটিসের টোটাল অ্যাটম থাকে 4টা, এটা আমরা সবাই জানি। সো আমরা 4 দিয়ে গুণ করব। আর ভিসি বা ভলিউম অফ কিউবিক ইউনিট সেল, দ্যাট ইজ এ কিউব। এখন এখানেই সমস্যাটা হয় যে এ কিউবটা বের করাটা। এ কিউবটা কিভাবে বের করব? আমরা জানি যে এ মানে হচ্ছে 2 ইনটু আর এ প্লাস, মানে আর অফ এন এ প্লাস আর অফ সেল। কিভাবে? দেখো এই স্ট্রাকচারটা দেখে বোঝার কথা তোমাদের, যে আমি যদি এ চিন্তা করি, তাহলে এ মানে হচ্ছে তোমার এই দিকের হাফ, এই দিকের হাফ রেডিয়াস অফ। সো আমরা এখান থেকে হাফ হাফ নিলে 2টা গেল, আর এটা ফুল একটা অ্যাটম, মানে ফুল অফ এনএ। সো ফুল অফ এনএ মানে কি বলে এটাকে, রেডিয়াসের ডাবল, স্বাভাবিক। সো এখানে 2 ইনটু আর এ মানে আর অফ এনএ প্লাস আর অফ সেল, একদম সিম্পলি বোঝা যাচ্ছে। দ্যাট ইজ এ। তো এর এ কিউব করে দিব, আমরা ভিসি পেয়ে যাব। আর অ্যাভোগাড্রো নাম্বার তো আমরা জানি। সো সব বসাই দিলে আমরা এই ধরনের একটা থিওরিটিক্যাল ডেনসিটি পেয়ে যাব। তো এই টাইপ ম্যাথ, মানে জাস্ট একটা বেসিক ম্যাথ আমরা দেখাই দিলাম যে যদি এই ধরনের প্রবলেম আসে কি কি ধরনের প্রবলেম আসে আর কি। ঠিক আছে স্যার, এই এন হচ্ছে প্রাইমটা একটু আরেকবার স্যার, এন প্রাইমটা এন বুঝিনি। প্রাইম। তো এফসিসি ল্যাটিসের এন প্রাইম 4, এটা তো আমরা সবাই জানি। এটা তো না বোঝার কিছু না, এটা তো আগের পড়া। নাম্বার ইউনিট সেল, নাম্বার অফ অ্যাটম পার ইউনিট সেল। সো এফসিসির ক্ষেত্রে 4, ওই হিসাবে আমরা ইজিলি বলতে পারি যে এটা 4। বুঝছো? স্যার এখানে অ্যাভোগাড্রো নাম্বারটা কেন ইউজ হয়? অ্যাভোগাড্রো নাম্বার আসছে হচ্ছে ম্যাসের জন্য, মানে গ্রাম পার মোল। কিন্তু আমার তো লাগবে হচ্ছে তোমার কি, শুধু গ্রাম। তাহলে পার মোলে আবার তোমার ইয়া কত সেটা জানতে হবে না, ম্যাস কত সেটা জানতে হবে না।
ওই যে 6.023 into 10 to the power 23। 10 to the power 23 হ্যাঁ, তো ওই ভ্যালুটা বসাইলেই তোমরা এটা এই সূত্রটা আমার মনে হয় তোমাদের দেখার কথা কোনো না কোনো স্যার জায়গায়। S equals to W by MV থেকে এটা কনভার্ট করে আসছে, মানে ডিরাইভ করে আসছে। এটা বইয়ের ম্যাথ কিন্তু, সো তোমরা বইতে একটু দেখো ডিটেইলসটা, ঠিক আছে? ওইখান থেকে তোমরা একটু দেখে নিও। ওকে, আমরা আগাই। ও ট্রাই ইয়োরসেলফটা কিন্তু বই থেকে তোমরা বাসায় করবা, এগুলো কিন্তু আর দেখাচ্ছি না। এটা হচ্ছে চ্যাপ্টার 12, হ্যাঁ, তোমার ক্যালিস্টারের বইয়ের চ্যাপ্টার 12। ওইখানে তোমরা আয়নিক রেডিয়াসের যে বিভিন্ন ম্যাথটা আছে এগুলো একটু বাসায় দেখবা। এগুলা আসলে কি অ্যাসাইনমেন্ট দিয়ে আবার অ্যাসাইনমেন্ট জমা নেওয়াটা মানে নেই না। আমি এর আগেও একটা তোমাদের কাজ দিছিলাম, তোমরা কি করছিলে ওটা নাকি না? yes sir ইয়েস স্যার, সবগুলো দেওয়া আছে স্যার। সবাই স্যার, আছে স্যার তাহলে? তো এখনো আছে নোটবুকে আপনি চেক করতে পারেন হোমওয়ার্ক সেকশনে। ওকে, ওটা তো খুবই ফাইন। যাক, এটা ভালো লাগলো। যাই হোক, তাহলে আমি যেটা করব, একটা মানে কি বলে, একটা অ্যাসাইনমেন্ট আমি ক্রিয়েট করে দিই, আগেরটা আর এটা সহ আমাকে জমা দিও, ঠিক আছে? তাহলে বেটার হয়। আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে তোমাদের কে মানে টিমসের জেনারেলে আমি লিখে দিব যে একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিছি, তোমরা একটু জমা দিয়ে দিও, ঠিক আছে? স্যার আয়নিক রেডিয়াস কি সবসময় দিয়েই দিবে কোশ্চেনে? অবশ্যই দিয়ে দিবে, আয়নিক রেডিয়াস দিয়ে দিবে, কারণ আয়নিক রেডিয়াস মুখস্থ করার হইলে তো সমস্যা, হাজার হাজার আয়নিক রেডিয়াস আছে, তো কোনটা তুমি মুখস্থ করবা। সো যাই হোক, ঠিক আছে। তাহলে এইখানে জাস্ট মনে হয় থিওরিটিক্যাল ডেনসিটি অফ সিলিকন ক্লোরাইড আর থিওরিটিক্যাল ডেনসিটি অফ ক্যালসিয়াম ফ্লোরাইড দুইটা মনে হয় ম্যাথ এখানে দেওয়া আছে। ও আর এখানে উপরে আরেকটা আছে যে পেডিক ক্রিস্টাল স্ট্রাকচার। এটা তো সিম্পল, যে রেডিয়াস রেশিও দিয়ে বলবা যে এটা আসলে মেন না, মেন হচ্ছে এই যে এই দুটো ম্যাথ। সো এখানে একটু বাসায় একটু হিসাব টিসাব করে বের করো, আগেরটাও থাকলো, আমি এক সময় নিয়ে নিব অ্যাসাইনমেন্ট হিসেবে, সমস্যা নেই। ওকে, আমরা শেষ করি, আমাদের আগাইতে হবে। এরপরে জাস্ট একটা ছোট্ট টপিক বাকি আছে, সেটা হচ্ছে সিলিকেট স্ট্রাকচার। তো সিলিকেট স্ট্রাকচারটা অনেক বেশি কমপ্লেক্স, আবারও বলতেছি। আমরা মেইন জাস্ট যতটুকু জানা দরকার ততটুকুই জানবো, যে এটা হচ্ছে আমাদের যদি অর্ডার ক্রিস্টালাইন স্ট্রাকচার বলি সেটা হচ্ছে এই ধরনের, আর এটা হচ্ছে র্যান্ডম বা গ্লাসি বা এটাকে অ্যামরফাস সলিড বলে, এই ধরনের মানে স্ট্রাকচার আমরা পাই। তো এটা দেখার উদ্দেশ্য হচ্ছে যে সিলিকেট স্ট্রাকচারটা কিন্তু আমাদের এরকম অ্যামরফাস হিসেবে আমরা পাই, দেখবো আমরা একটু পরে। তো ফার্স্ট অফ অল আমরা যদি চিন্তা করি যে সিলিকেট স্ট্রাকচারে আমাদের কি ঘটনাটা ঘটে, এটা হচ্ছে SiO4 বা মানে কি বলে SiO4 টেট্রাহেড্রন, যেটা সেটা কি জিনিস, যে সিলিকন এর সাথে হচ্ছে মানে ইচ সিলিকন atom bonds strongly with 4 oxygen atom to give the SiO4 tetrahedron। এই যে এই ধরনের যে চারটা অক্সিজেনের যেই টেট্রাহেড্রাল পজিশনটা, সেখানে যদি একটা সিলিকন থাকে এবং তাদের সাথে যদি একটা স্ট্রং বন্ড থাকে, দ্যাট ইজ কল্ড SiO4 টেট্রাহেড্রন। সো সিলিকেট স্ট্রাকচারে আমাদের কিন্তু SiO4 টেট্রাহেড্রন একটা বড় মানে কি বলে এটাকে ভূমিকা থাকবে, আমরা দেখব। তো যাই হোক, দিস স্টেবল SiO4 tetrahedron is the basic building block of all silicate including pure silica। তো পিওর সিলিকার ক্ষেত্রে আমরা কিন্তু এই SiO4 এর দেখব, রিপিটেশন গুলো আমরা দেখতে পাবো। তো হোয়াট এভার treated as a negatively charged entity, each SiO4 unit carries with a net 4 নেগেটিভ চার্জ, মানে SiO4 4 মাইনাস। তো এটা হচ্ছে আমরা জানি নেগেটিভলি চার্জ থাকে। এখন মেন উদ্দেশ্য হচ্ছে এইটা, সবাই একটু খেয়াল করো। মেন উদ্দেশ্য হচ্ছে যে সিলিকেট স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের এই যে মানে কি বলে এটাকে, মানে এখানে একটা কথা হচ্ছে ইম্পর্টেন্ট, যে সিলিকেট স্ট্রাকচার আর নট কনসিডার্ড টু বি আয়নিক ডিউ টু দ্য স্ট্রং কোভ্যালেন্ট ক্যারেক্টারিস্টিক। মানে সিলিকন এবং অক্সিজেনের যে বন্ডটা, এটার ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে কোভ্যালেন্ট মানে ক্যারেক্টারিস্টিক্স। এবং এটার ক্ষেত্রে যেটা হয় যে এই বন্ডগুলো ডিরেকশনাল হয় এবং খুবই স্ট্রং। আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে সিলিকেট স্ট্রাকচার 1D 2D অ্যাজ ওয়েল এজ 3D অ্যারেঞ্জমেন্টে থাকতে পারে। মানে লাইক অনেক সময় থাকবে একই ডিরেকশন, ইউনিডিরেকশনাল লাইক 1D, অনেক সময় থাকে নেট স্ট্রাকচার দ্যাট ইজ 2D, অনেক সময় থাকে হচ্ছে 3 ডাইমেনশনাল স্ট্রাকচার। তো হোয়াট এভার যেভাবেই থাকুক না কেন, এখানে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে একটা মানে একটা SiO4 আরেকটা SiO4 এর সাথে ডিরেক্টলি লিঙ্কড হইতে পারে, অথবা বাইন্ডিং অক্সিজেন দ্বারা লিঙ্কড হতে পারে। মানে বাইন্ডিং অক্সিজেন দ্বারা লিঙ্কড হতে পারে, আরেকটা হচ্ছে মেটাল আয়ন দ্বারা লিঙ্কড হতে পারে। সেটা কি, এবার আসি এটা দেখো, যে যখন সিলিকা কম্বাইন্স উইথ এ মেটাল অক্সাইড সাচ দ্যাট দ্য রেশিও অফ দ্য মেটাল অক্সাইড ডিভাইড বাই সিলিকা ইজ গ্রেটার অর ইকুয়াল টু, মানে MO বা মেটাল অক্সাইডের এবং সিলিকার যে রেশিওটা, সেটা যদি 2 বা তার থেকে বেশি হয়, তাহলে কি হয়, এবার আসো
The resultant silicate are made up of separated SiO4 tetrahedron, island silicate or in polymer terms monomer বলা হয় এটাকে, এবং আয়নিক্যালি লিঙ্ক বাই MO molecules। মানে কি দেখো খেয়াল করো যে যদি এই ধরনের হয় যে MO ডিভাইড বাই SiO2 এর রেশিওটা যদি 2 এর থেকে বড় হয় বা সমান হয়, তাহলে আমরা যেটা দেখতে পাবো যে এই ধরনের এটার ক্ষেত্রে কোনো ব্রিজিং অক্সিজেন থাকবে না, টোটালটাই হচ্ছে নন ব্রিজিং অক্সিজেন। হোয়াট ইজ নন ব্রিজিং অক্সিজেন? এটা কি বুঝতে পারছো? এটা হচ্ছে সিলিকন SiO4 এর যেই অক্সিজেন গুলা দ্যাট ইজ নন ব্রিজিং, এটা কিন্তু তোমার ক্রিস্টাল স্ট্রাকচারের সিলিকন মানে অক্সিজেন। কিন্তু যদি এরকম হয় যে একটা SiO4 আরেকটা SiO4 সাথে লিংক করার জন্য মাঝখানে আরেকটা অক্সিজেন আসছে, দ্যাট ইজ ব্রিজিং অক্সিজেন। তো যখন MO ডিভাইড বাই SiO2 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 2 হয়, তখন আলাদা করে কোনো ব্রিজিং অক্সিজেন লাগে না। যেমন ধরো এই মনোমারটার কথাই যদি চিন্তা করো যে SiO4 মনোমার, এখানে কিন্তু জাস্ট একটা মানে কি বলে 4টা অক্সিজেনের মাঝখানে একটা সিলিকন দেখতে পাচ্ছি। এটা আরো কিছু এক্সাম্পল যদি বলি, যেমন হচ্ছে ম্যাগনেসিয়াম সিলিকেট বা অলিভিন অথবা গার্নেট স্ট্রাকচার। তো এই ধরনের স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এর কোনো ব্রিজিং অক্সিজেন নাই। আর ব্রিজিং অক্সিজেন কোথায় আছে? এবার আসো, যখন MO ডিভাইড বাই SiO2 যদি লেস দেন 2 হয়, সেই ক্ষেত্রে একটা ব্রিজিং অক্সিজেন থাকে আর 3টা নন ব্রিজিং। কিভাবে থাকে? এই যে দেখো, তখন সেটা Si2O7 স্ট্রাকচার হয়ে যায় এবং এটাকে সিলিকা ডাইমার বলে, নট মনোমার। এবং ডাইমারের ক্ষেত্রে যেটা হয়, 3টা সিলিকন থাকবে ব্রিজিং, মানে ব্রিজিং না, সরি কি বলতেছি বলো, নন ব্রিজিং, একটা হচ্ছে ব্রিজিং। MO বাই SiO2 এর যে রেশিওটা বোঝাচ্ছে, এটা কিসের স্যার? এটা কি ভরের নাকি ওই রেডিয়াসের? ও না না না, এটা বুঝো নাই। এটা হচ্ছে তুমি এভাবে চিন্তা করো, ধরো এই যে Mg2SiO4, তাহলে এক্ষেত্রে তুমি এভাবে চিন্তা করো যে তুমি যদি Mg2 ধরো, মানে হচ্ছে কিন্তু 2টা, সো 2টা, এখানে আবার 3টা, মানে 3টা না ঠিক অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমার Mg3Al2, তো টোটাল ধরলে আমরা যদি 5টা ধরি, এটা মোস্ট প্রবাবলি আমার যত মানে মনে পড়তেছে সেটা হচ্ছে যে তোমার কয়টা আছে, মানে লাইক হচ্ছে মেটাল অক্সাইডের টোটাল মলিকুল কয়টা আছে বুঝো নাই? যেমন এখানে মেটাল অক্সাইড কয়টা আছে বলো তো? এটা হচ্ছে MgO না, ম্যাগনেসিয়াম, তো ম্যাগনেসিয়াম অক্সাইড, সো এখানে 2টা ম্যাগনেসিয়াম অক্সাইড আছে, আর SiO2 আছে কিন্তু একটা, বুঝো নাই? সো এটা হচ্ছে টোটাল মলিকুল, নাম্বার অফ মলিকুলের রেশিও এখানে লেখা উচিত ছিল, হ্যাঁ, যে নাম্বার অফ মলিকুলের। আর এটা কি হবে বলো তো? এটা কি হবে দেখি, বুঝে বলো তো, যে এখানে নাম্বার অফ মেটাল অক্সাইড কয়টা? স্যার এখানে SiO2 3টা আর ওখানে হচ্ছে টোটাল 5টা। না, ভালো মতো বুঝো। Al2O3, হ্যাঁ 5টা, রাইট। Al2O3 আছে 3টা MgO, হ্যাঁ 4টা তো 3 MgO, খেয়াল করো। জি স্যার, Al2O3 তাহলে 3টা এখানে লাগছে আপনার 6টা অক্সিজেন, আর এখানে 3টা অক্সিজেন, বাকিটা। হ্যাঁ, সো এখানে কি হবে? 4টা হবে না? বুঝছো? জি স্যার। তো যাই হোক, মানে মেন কথা হচ্ছে নাম্বার অফ মেটাল অক্সাইড। এখানে 9টা অক্সিজেন লাগলে 12 মাইনাস আপনার 9 সমান বাকি 4টাই থাকে। হ্যাঁ, এটা তো সিম্পলি না বুঝার কিছু নাই, 12 আছে, তাহলে 3টা MgO তে চলে গেল হচ্ছে 6টা, আর Al2O3 তে 9টা, সো বাকি থাকলে 3টা। ঠিক আছে? SiO2 থাকার কথা না? দাঁড়াও একটু চিন্তা করে নেই তো, কি ভুল হইলো এখানে। টোটাল হচ্ছে 12টা, 3 Mg, ম্যাগনেসিয়াম 3টা যাবে স্যার, ম্যাগনেসিয়াম অক্সাইড। ও সরি 3টা, রাইট 3টা, আর Al2O3 তে 3টা, 6টা, তাহলে বাকি থাকলো কয়টা? বাকি থাকলো 6টা না, তাহলে 3টা SiO2। এবার বুঝছো নাকি না? জি স্যার, এখন বুঝছি স্যার। জি স্যার, 3টাই থাকে। হ্যাঁ, সো যাই হোক, তাহলে এটা গেল। এখন মানে এটা বুঝিনি স্যার, কি বুঝো নাই? যে বাকি থাকলো 6টা বললেন যে মানে এটা মানে অক্সিজেন দিয়ে মিলাচ্ছি, মানে ও যেটা বলতেছে যে অক্সিজেন কয়টা ওইভাবে বলতেছি, আর কিছুই না, বুঝছো নাই? এটা অক্সিজেন কয়টা সেটা বলা হয়েছে, আর কিছু না। টোটাল অক্সিজেন 12টা, এক্স্যাক্টলি ওইখান থেকে বলা হয়েছে। এটা আমরা তো কিভাবে পেলাম যে টোটাল অক্সিজেন 12টা? আরে 4 × 3 কত? আচ্ছা, যাই হোক, ঠিক আছে, তাহলে এটা গেল। আর যখন যে যদি লেস দেন 2 হয়, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এই ধরনের একটা ব্রিজিং অক্সিজেন চলে আসবে। সো এটাও তোমরা এটা একটু বাসায় দেখবা যে এটা আসলেই কি লেস দেন 2 হয় কিনা, এটা কিন্তু দেখে নিও। আমি এখানে টাইম পাবো না আসলে, এগুলো পড়াইলে আমি পরের ক্লাসে দেরি করে ফেলবো। সো এটা দেখে নিও যে এটা ওকে আছে কিনা, না হলে আমাকে পরের দিন বললো।
ঠিক আছে? আচ্ছা, এখন দেখো সিলিকেট স্ট্রাকচারের ওই যে একই রকম, এটা হচ্ছে সামারি। দেখছো এখানে কতটা কমপ্লেক্স আছে, আমি কিন্তু প্রত্যেকটা পড়াই নেই তোমাদের, শুধুমাত্র দেখাইছি হচ্ছে যে ও মানে এইটা শুধু, ঠিক আছে, শুধুমাত্র এটা দেখাইছি যে ব্রিজিং অক্সিজেন 4 আর নন ব্রিজিং, আর এগুলো কিন্তু আমরা যাই নাই, কারণ এখানে আরো কঠিন রিং স্ট্রাকচার চলে আসবে। বাট এটা হচ্ছে আনার উদ্দেশ্য হচ্ছে যে কমপ্লেক্সিটিটা কত সেটা তোমাদেরকে দেখানো, আর কিছুই না। সো হোয়াট এভার, আমরা এটা আমাদের মনে হয় শেষ। আহ, আমরা এর পরেরটাতে যাব। আমি ভাবছিলাম যে তোমাদেরকে মাঝখানে 5 মিনিট ব্রেক দিব, কিন্তু আমি ব্রেক দিতে চাচ্ছি না, আমি তোমাদেরকে 10টার একটু আগে ছেড়ে দিব, ঠিক আছে? এই জন্য আমি শুরু করে দিই। তোমাদের কেন কোনো সমস্যা আছে? না স্যার। হ্যাঁ, কারণ আহ, আমি চাচ্ছি ওইখানে একটু আগে না স্যার। তোমাদেরকে চেষ্টা করবো আমি 10:45টার মধ্যে ছেড়ে দিতে। সো আমি এই জন্য শুরু আপনি করে কি দিই, একদম রাইট? এক্সট্রা ক্লাসটা নিয়ে নিতেছেন, নাকি আরো একটা এক্সট্রা ক্লাস লাগবে আপনার? বুঝি নাই, আবার বলো। তো আপনি যে বলছে আরো একটা এক্সট্রা ক্লাস নেবেন, ওটা কি এ সপ্তাহে নেবেন? এটা এই এখনো সপ্তাহে হয়ে যাবে। এই সপ্তাহে যদি করতে পারো ফাইন। আমি যেটা প্রথমেই বলছি যে তোমার স্যার কি আছেন? স্যার তো দেখলাম লিভ নিল কিংবা স্যার মনে হয় কোনো নেট প্রবলেম হচ্ছে, জন্য লিভ নিছে। হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যালো? ইয়েস স্যার। ইয়েস আরে স্যার, আমার শোনা যাচ্ছে স্যার। আমার ল্যাপটপ স্যার পুরো ডিরেক্ট অফ হয়ে গেছিল, বুঝতে পারছো? যাই হোক, ঠিক আছে, আমরা শুরু করি। ভাবলাম দেরি করব না, দেরি হয়ে গেল, যাই হোক। ভালো হয়েছে স্যার, একটা ব্রেক পেলাম। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই।
হ্যাঁ, শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। আরে কি ঝামেলা করতেছে বুঝলাম না। আচ্ছা দেখি, এখন না ঝামেলা করলে হইলো। আচ্ছা আমরা শুরু করি, দেখি হয় নাকি। দেখা যাচ্ছে স্লাইড? ইয়েস স্যার। ওকে, তো যেটা বলতেছিলাম যে আমরা এর পরের টপিকটা হচ্ছে মেটাল প্রসেসিং। মেটাল প্রসেসিং মানে হচ্ছে কিভাবে আমরা মেটাল প্রডিউস করি বা প্রসেস করি সেটা আমরা দেখব। ওকে, স্যার ক্রিস্টাল স্ট্রাকচার কি ওই পর্যন্তই? হ্যাঁ হ্যাঁ, ক্রিস্টাল স্ট্রাকচার ওই পর্যন্তই, ওটাই লাস্ট স্লাইড ছিল। সিরামিক চ্যাপ্টার শেষ? হ্যাঁ, সিরামিক ক্রিস্টাল তো বললামই, যে বললাম না যে অনেক কমপ্লেক্স স্ট্রাকচার আছে, বাট আমরা কিন্তু তোমাদেরকে শুধুমাত্র যেগুলো প্রয়োজন বা যেগুলো জানা দরকার সেগুলাই দেখাইছি। বাট ডিটেলসে গেলে অনেক আরো যাওয়া যায়, বাট আমরা কিন্তু যাই নাই, ঠিক আছে? কারণ আমাদের এই কোর্সটাই তো বললাম যে ইন্ট্রোডাকশন কোর্স, তো সো এখানে সবকিছু অল্প অল্প করে আমরা শিখবো। যেমন এই যে যেটা বলতেছিলাম যে আজকে আমরা যে এই মানে মেটাল প্রসেসিং শিখবো, অল্প অল্প করে দেখবা তোমরা এখনই, যে আমরা যদি মেটাল ফেব্রিকেশন টেকনিকের দিকে তাকাই তাহলে তিনটা মেইন ক্লাসিফিকেশন আছে। একটা হচ্ছে ফর্মিং অপারেশন, একটা হচ্ছে কাস্টিং, আর একটা হচ্ছে মিসেলানাস। সো মিসেলানাস পরে আসি, আগে হচ্ছে ফর্মিং অপারেশনের কথা যদি বলি, তো চার ধরনের ফর্মিং অপারেশন আছে। সেটা হচ্ছে ফোরজিং, রোলিং, এক্সট্রুশন, ড্রয়িং। আর কাস্টিং এর অনেক ধরনের কাস্টিং আছে, সেটা হচ্ছে স্যান্ড কাস্টিং আছে, ডাই কাস্টিং, ইনভেস্টমেন্ট কাস্টিং, লস্ট ফর্ম কাস্টিং, কন্টিনিউয়াস কাস্টিং, আরো আরো বিভিন্ন ধরনের কাস্টিং থাকতে পারে। আর মিসেলেনাস এর মধ্যে হচ্ছে পাউডার মেটালজি আর ওয়েল্ডিং। সো এইগুলো হচ্ছে সবচেয়ে মোস্ট কমন মেটাল ফেব্রিকেশন টেকনিক। এটা হচ্ছে ফেব্রিকেশন, এটা কিন্তু ওই ওর থেকে মেটাল এক্সট্রাকশন না, কিন্তু এটা হচ্ছে মেটাল ফেব্রিকেট করব। লাইক তুমি একটা মেটাল পেয়ে গেছো অলরেডি, সে সোডিয়াম তোমাকে হাতে দিয়ে বললাম এই সোডিয়াম দিয়ে আমাকে অমুক বানায় দাও, বা আমি তোমাকে একটা স্টিল দিলাম বা আয়রন দিলাম, আয়রন দিয়ে বললাম এই আয়রন দিয়ে তুমি আমাকে একটা পাইপ বানায় দাও বা একটা রড বানায় দাও। সো দ্যাট ইজ মেটাল ফেব্রিকেশন টেকনিক, ঠিক আছে? সো ফার্স্ট এরটা যেটা আমরা যদি বলি যে মেটাল ফেব্রিকেশন টেকনিক 1, সেটা হচ্ছে ফর্মিং, এবং ফর্মিং এর মধ্যে যেগুলো আছে সেটা হচ্ছে ফোরজিং, রোলিং, ড্রয়িং, এক্সট্রুশন। আমি আবার বলতেছি এগুলোর প্রত্যেকটা ডিটেইলস কিন্তু পরে পড়বা, আমি শুধুমাত্র তোমাদেরকে চেনানো যে ফোরজিং কি, রোলিং কি, ড্রয়িং কি, এক্সট্রুশন কি, আর কিছুই কিন্তু না। সো ফোরজিং যেটা হয় যে আমাদের একটা ডাই থাকবে, আমি একটা ব্ল্যাঙ্ক বলতে বোঝাচ্ছি যে আমি একটা মেটাল আমি তোমাকে দিয়ে দিব, সেই মেটালটা আমি ডাইয়ের মধ্যে আগে ধরবো, মানে ডাই বলতে বুঝছো তো, ছাঁচ। আমরা ডাই বলতে মানে আমরা যদি বাংলায় বলি তাহলে হচ্ছে ছাঁচ, এবং সেই ছাঁচের মধ্যে আমরা ফার্স্টে যেই মেটালটা আমাকে দেওয়া হবে সেটা আমি রাখবো। এরপরে উপর এবং নিচ থেকে দুই দিক থেকে ফোর্স দিব, এবং ফোর্স দিলে যেটা হবে এই ছাঁচের যে আকারটা সেটা কিন্তু ওই যে মানে কি বলে মেটালটা কিন্তু নিয়ে নিবে। এখন কোশ্চেন হচ্ছে কেন নিয়ে নিবে, এটাকে অ্যান্সার দিতে পারবা কেউ? আমার কথা কি বুঝতে প্লাস্টিক পারছো? ডিফরমেশনের কারণে ওটা ফাঁকা জায়গা এক্স্যাক্টলি প্লাস্টিক ডিফরমেশন, এই ওয়ার্ডটাই ইয়েস জানতে স্যার, চাচ্ছিলাম। ডিফরমেশন হচ্ছে দেখে হ্যাঁ, এটা হচ্ছে প্লাস্টিক ডিফরমেশন। মানে মেটালের ক্ষেত্রে আমরা জানি যে মেটাল যখন একটা সার্টেন অ্যামাউন্টের লোড
বা তার থেকে বেশি পায় তখন তার মধ্যে কিছু পার্মানেন্ট বা প্লাস্টিক ডিফর্মেশন হয়। এবং এই ক্ষেত্রে কিন্তু প্লাস্টিক ডিফর্মেশনের কারণেই আমাদের এই শেপ চেঞ্জ, মানে শেপ চেঞ্জ বলতে আমরা যেই রিকোয়ার্ড যে শেপটা চাই সেটা কিন্তু আমরা ইজিলি পেয়ে যাই। সো দ্যাট ইজ হচ্ছে ফোরজিং। আচ্ছা, ফোরজিং বুঝলাম। এরপর হচ্ছে ড্রয়িং। ড্রয়িংটা হচ্ছে এটা একই রকম, এখানে ডাইটা হচ্ছে দুইটা জাস্ট মানে এটা ওপেন ডাই আমরা বলতে পারি, মানে দুইটা জাস্ট আমাদের উপরে এবং নিচে এমন ভাবে দুইটা ডাই থাকবে যে যেই ডাইয়ের মধ্যে দিয়ে যখন ওই স্যাম্পলটা ওই মেটালটা পাস করবে তখন ওই ডাইয়ের যে শেপটা সেটা সে নিয়ে নিবে। লাইক তুমি যদি ডাইয়ের মধ্যে একটু খাঁচ কাটা থাকে তাহলে যখন বের হবে তখন ওইখানেও খাঁচ কাটা হয়ে বের হবে। সো বেসিক্যালি ডাইয়ের যে শেপটা সেটাই কিন্তু নিয়ে বের হবে। এবং এক্ষেত্রে যেই জিনিসটা কাজ করে এটা হচ্ছে টেনসাইল ফোর্স কাজ করবে, শুধুমাত্র আমরা একদিক থেকে আমরা টেনসাইল ফোর্স দিব। আগেরটাতে কিন্তু উপরে এবং নিচে দুই দিক থেকে আমরা ফোর্স দিচ্ছি যাতে করে ডাইয়ের শেপটা সে পেয়ে যায়, এবং নরমালি এটা ক্লোজ ডাই থাকে। আর ড্রয়িং এর ক্ষেত্রে আমরা হচ্ছে যেটা করব যে টেনসাইল ফোর্স দিয়ে আমরা টেনে ডাইয়ের মধ্যে দিয়ে পাস করব। কথা কি বুঝতে পারছো? সো এটা হচ্ছে ড্রয়িং। আচ্ছা, ড্রয়িংটা যদি বুঝো তাহলে রোলিংটাও বুঝবা, কারণ রোলিংটা আরো বেশি ইজি। রোলিং এ আমরা আলাদা করে কিন্তু টেনসাইল ফোর্স দিব না, আমরা যেটা করব রোলারটাকে ঘোরাবো, এবং রোলারটাকে ঘুরাইলে ইজিলি বোঝা যাচ্ছে যে এই মেটালটা তখন এটার মধ্যে দিয়ে পাস হয়ে আবার আগাইতে থাকবে। এরকম সিম্পলি না বোঝার কিচ্ছু নাই। এখানে যেটা হয় যে আমরা যে ইনিশিয়াল ক্রস সেকশনটা থাকে তার থেকে মানে চেষ্টা করি মানে রোলিং এর উদ্দেশ্য হচ্ছে ক্রস সেকশনাল এরিয়াটা কমানো, আমরা নরমালি এই কাজটা করে থাকি। সো এটা হচ্ছে রোলিং। আর এক্সট্রুশনটা হচ্ছে আমরা ফোর্স দিব, লাইক আমাদের এখানে একটা মানে কি বলে থাকবে, কি বলে মোল্ড থাকবে বা কন্টেইনার থাকবে, এবং আমরা এখানে র্যাম বলতে, র্যাম মানে পিস্টন আর কি, সেই র্যাম দিয়ে আমরা এখানে বিলেট বলতে হচ্ছে মেটালের বড় একটা টুকরা, সোজা কথা, সেই বিলেটটা রেখে এই র্যাম দিয়ে যদি আমরা ফোর্স দিই তাহলে এই যে ডায়ের মধ্যে দিয়ে যখন বের হবে তখন ডায়ের শেপটা নিয়ে বের হবে। তাইলে মিলগুলা খুঁজে বের করার চেষ্টা করো। দেখো ড্রয়িং আর এক্সট্রুশনের মধ্যে মিল আছে, একটা হচ্ছে টেনসাইল ফোর্স দিয়ে, একটা হচ্ছে কম্প্রেসিভ ফোর্স দিয়ে। ক্লিয়ার? শুনতেছো আমার কথা? জি স্যার। আর রোলিং এর ক্ষেত্রে টেনসাইলও না কম্প্রেসিভও না, এটা হচ্ছে রোলিং মানে সার্কুলেটিং ফোর্স দেই, লাইক শুধু রোলারটাকে ঘুরাই, আর কিন্তু কিছু না, আর কিন্তু কোনো ফোর্স দিচ্ছি না। আর ফোর্জিং এর ক্ষেত্রে হচ্ছে আমরা ইউনিএক্সিয়াল ফোর্স দেই, লাইক উপর এবং নিচ থেকে দুই দিক থেকে আমরা ফোর্সটা দেই যাতে করে ডায়ের শেপটা সে পাই। এবং তুমি দেখো প্রত্যেকটা চারটা অপারেশনেরই একটা মেইন হচ্ছে যে চারটার ক্ষেত্রে প্লাস্টিক ডিফর্মেশন হয়, এবং প্লাস্টিক ডিফর্মেশন হয়ে আমরা কিন্তু যেই ডিজায়ার্ড শেপ সেটা কিন্তু ইজিলি পেয়ে থাকি। বুঝতে পারছো? ফোরজিং এর ক্ষেত্রে মানে কম্প্রেশন টাইপ ফোর্স, হ্যাঁ বলা যায় কম্প্রেশন টাইপ, বাট এইটার এটার মধ্যে ডিফারেন্স তো আছে, বুঝতে পারতেছো তো? এটা হচ্ছে ক্লোজ ডাই যেখানে দুই দিক থেকে আমরা ইউনিএক্সিয়াল প্রেসার দিব, এক্সিস একটাই কিন্তু দুই দিক থেকে প্রেসার দিচ্ছি, খেয়াল করছো? আর ডাইডাসা মোল্ড। হ্যাঁ, ডাইটা মোল্ড, ওইটাই মানে মোল্ড বলতে বুঝাচ্ছি যে একটা মেটালের ছাঁচ। আর এগুলোর ক্ষেত্রে মোল্ড বলাটা মানে মোল্ড আমরা বলি না এই কারণে, কারণ এটা হচ্ছে শুধুমাত্র ওপেন থাকে, লাইক একদিক দিয়ে দিব আরেক দিক দিয়ে বের হবে, আর এটা হচ্ছে ওই ক্লোজড অবজেক্টটার শেপটা নিয়ে নিবে। তো নরমালি আমরা আর কি এই জন্য এটাকে মোল্ড বলে থাকি। সো একই রকম আরো কিছু ফিগার দেওয়া আছে, এগুলা রিপিট। স্যার ফ্যাব্রিকেশনে এটাতে কি মানে ফর্মিং এ কি আমাদের টেম্পারেচার ইউজ হয়ে থাকে? এটা তো বললাম, এটা শুধুমাত্র টেকনিক দেখতেছো। তো ফোরজিং তুমি যখন করবা তখন এক এক মেটাল এক এক টেম্পারেচারে নিতে হবে, কোনটা আছে রুম টেম্পারেচারে বাড়ি মারবা ও শেপ নিয়ে নিবে, কতগুলো আছে তুমি ওটাকে হাই টেম্পারেচার নিয়ে তারপরে বাড়ি মারতে হবে বা টানতে হবে। যেমন রোলিং এর কথা যদি বলি, তোমরা যদি অ্যাটলিস্ট এতটুকু আইডিয়া তোমাদের থাকার কথা যে আমরা যে বিভিন্ন স্টিল মিল থাকে যেমন বিএসআরএম বা কেএসআরএম বা একেএস, এই ধরনের স্টিল মিলের রোলিং এই কথাটা কিন্তু খুব বেশি ইউজ হয়, মানে রড বানাইতে। তো রোলিং মিলে যদি কখনো যাবা ভবিষ্যতে, আমাদের বিভিন্ন কোর্সে লাগবে দেখবা, তো রোলিং মিলে গেলেই দেখবা যে ওখানে একদম গরম, একদম লাল রঙের, একদম লাল বলতে বুঝছো তো হিটেড তোমার ইয়াগুলা স্টিল গুলা রোল হচ্ছে। সো কেন? কারণ এটা হচ্ছে মানে হিটেড অবস্থায় রোল করে এটাকে ক্রস সেকশনটা আমরা কমাই, কারণ এটা রুম টেম্পারেচার আমরা করলে এই ইয়েটা আসবে না, মানে এতটা ইজিলি হয়তো তুমি শেপ চেঞ্জ করতে পারবা না। সো বেসিক্যালি এগুলো টোটালি প্রসেস ভেরিয়েবল। সো ওখানে কিন্তু আমি যাচ্ছি না, আমি হচ্ছে শুধুমাত্র বেসিক প্রসেসের বেসিকটা জানতে চাচ্ছি। বুঝতে পারছো? জি স্যার। ওকে, এই ফিগারটা আগেরটাই। এখন এখানে কিন্তু ডিটেলস আছে, বাট ডিটেলস কিন্তু লাইন বাই লাইন আসলে পড়ানো পসিবল না।
বাসায় পড়বা। আমি কিন্তু অলরেডি বলে ফেলছি তোমাদের যে ফর্মিং অপারেশনের মেইন অবজেক্টিভটা কি, এবং এখানে প্রত্যেকটার ক্ষেত্রেই হচ্ছে আমাদের একটা এক্সটার্নাল ফোর্স বা স্ট্রেস দিব, এবং যেই কারণে তার ইল্ড স্ট্রেন্থ থেকে বেশি হইতে হবে যাতে করে প্লাস্টিক ডিফর্মেশন হয়। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এটা এমন আমি ফোর্সও যাতে না দেই যাতে করে আবার ক্র্যাকিং বা ফ্র্যাকচারিং হয়ে যায়, মানে হয়ে না যায়, এটাও মাথায় রাখতে হবে। সো এটা গেল 1 নাম্বার কথা। আর তো ফোরজিং এর কথা তো বললাম, এটা হচ্ছে ক্লোজ ডাই থাকে নরমালি। তবে এটা এমন না যে ফোরজিং এ সবসময় ক্লোজ ডাই থাকে, ফোরজিংও অনেক সময় ওপেন ডাইতে করা হয়। ঠিক আছে, অনেক সময় আমরা ফোরজিংও একটা ওপেন জাস্ট ডাই শুধুমাত্র চাপ দিব, দুই পাশে ফাঁকা থাকুক। সো এটা আমরা অনেক সময় করি, আর অনেক সময় ক্লোজ ডাই হলে একদম টোটাল শেপটা চাই। সো যাই হোক, এটা আমরা ডিটেলসে যাচ্ছি না। রোলিং এর ক্ষেত্রে অলরেডি বলে ফেলছি আমরা, রোলিং আমরা দুইটা রোলার সবসময় ঘুরতে থাকবে, এবং এখানে একটা রিডাকশন অফ থিকনেস মানে সবসময় হইতে থাকবে। সো এটা আমরা জানি। এবং রোলিং মে বি ইউজ ইন দ্য প্রোডাকশন অফ দ্য শীট, বিভিন্ন শীট বা ফয়েল উইথ হাই কোয়ালিটি সারফেস ফিনিশের জন্য আমরা কিন্তু এই ধরনের রোলিং গুলো ইউজ করে থাকি। আর এক্সট্রুশন এবং ড্রয়িং দুইটার ক্ষেত্রে হচ্ছে তোমার মানে একটা হচ্ছে তোমার ইয়া দিব, একটা হচ্ছে টানবো আর একটা হচ্ছে ঠেলবো। ঠিক আছে, সো এক্সট্রুশনের ক্ষেত্রে যেটা মনে আছে যে আমরা কিন্তু কি বলে এটাকে, একটা এক পাশ থেকে আমরা মেটালটা দিব, আরেক পাশ থেকে টেনে বের করব। সো এখানে যদিও কম্প্রেসিভ ফোর্স লেখছি, এটা মনে ভুল লেখছি সম্ভবত। এ বার অফ মেটাল ইজ ফোর্স টু এ ডাই অরিফিস বাই কম্প্রেসিভ, এটা এক্সট্রুশনে কিন্তু কম্প্রেসিভ ফোর্স ছিল না, মনে আছে? ও সরি, ভুল বলছি, এক্সট্রুশন ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ড্রয়িং এ হচ্ছে টেনসাইল ফোর্স। সো আমি ওটা আগে পরে দেখে আমি কনফিউজ হয়ে গেছি। এটা হচ্ছে এক্সট্রুশনের ক্ষেত্রে আমরা কম্প্রেসিভ ফোর্স দিব, আর ড্রয়িং এর ক্ষেত্রে আমাদের টেনসাইল ফোর্স দিয়ে বের করব। সো দুইটার ক্ষেত্রে কিন্তু দেখো রড বানানো পসিবল, এবং পাইপ বা ওয়্যার এগুলো আমরা বানাইতে পারি। সো এটা হচ্ছে বেসিক ফর্মিং অপারেশন। এখন আমরা চলে যাব হচ্ছে কাস্টিং। সো কাস্টিং অপারেশনটাও ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল এবং ইউজড মেটাল প্রসেসিং টেকনিক। এবং এখানে একটা কথা বলি, আমাদের কিন্তু একটা কাস্টিং ল্যাব আছে। তোমরা এখনো যদি অফলাইনে যাও নাই, অফলাইনে মনে হয় ক্লাস তো করো না, ওরিয়েন্টেশনও তো অফলাইনে হয় নাই, তাই না? সব অনলাইনে তোমাদের। সো যাই হোক, আমরা নর্মালি যেটা করি, ওরিয়েন্টেশনের দিন কিন্তু তোমাদের কিছুটা আমরা ল্যাব ঘুরে দেখাই নর্মালি, বাট আমাদের এবার পসিবল হয় নাই অফলাইনের কারণে, অনলাইনের কারণে। যাই হোক, তো কাস্টিং আমাদের কিন্তু কাস্টিং একটা ল্যাব আছে, একটা ভালো একটা খুবই বড় একটা ল্যাব আছে, যেখানে কিনা কাস্টিং কিন্তু হইতে থাকে। তো তোমরা যখন অফলাইন টার্ম শুরু করবা, তখন পসিবল হইলে কাস্টিং ল্যাবে ঘুরে আইসো, মানে ফাউন্ড্রি ল্যাব, কাস্টিং ল্যাব তো না, এটাকে বলে ফাউন্ড্রি ল্যাব। তো ফাউন্ড্রি ল্যাবে ঘুরে আইসো, দেখলে অনেক মানে ইন্টারেস্টিং লাগবে। হোয়াটএভার, তো কাস্টিং এ যেটা হয় যে আমরা একটা মোল্ড থাকবে, ওই মোল্ডের মধ্যে আমরা মল্টেন মেটাল ঢালবো এবং ওকে সলিডিফাই হইতে দিব। এবং যেহেতু লিকুইড থেকে সলিড হবে, তো এখানে একটা শ্রিঙ্কেজ হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে শ্রিঙ্কেজ হয়। সো ওইটা ক্যালকুলেশন করেই কিন্তু আমাদের মল্টেন মেটাল ঢালতে হবে। ঠিক আছে, তো কাস্টিং খুবই একটা ইকোনমিক্যাল একটা প্রসেস। আমরা যদি একটু দেখি যে কি কি টাইপ কাস্টিং আছে, অনেক ধরনের কাস্টিং আছে, তবে সবচেয়ে কমন কাস্টিংটাই হচ্ছে স্যান্ড কাস্টিং। তোমরা সবাই নাম শোনার কথা, শুনছো না? স্যান্ড কাস্টিং নাম শোনার কথা, অ্যাটলিস্ট স্যার শুনছি। শোনার কথা, রাইট? সো স্যান্ড কাস্টিং এবং এটা হচ্ছে ডাই কাস্টিং, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট কাস্টিং, হচ্ছে কন্টিনিউয়াস কাস্টিং। তো স্যান্ড কাস্টিং এ যেটা হয় যে মোল্ডটা হচ্ছে স্যান্ডের মোল্ড, মানে হচ্ছে আমরা বালি দিয়ে একটা মোল্ড বানাবো এবং ওই মোল্ডের মধ্যে আমরা লিকুইড মেটাল ঢালবো। এই ইন্টারেস্টিং টপিকগুলো তোমরা ইউটিউবে যদি একটু জাস্ট লেখো স্যান্ড কাস্টিং, অনেক ভিডিও পাবা, দেখলে জিনিসগুলো সম্পর্কে আইডিয়াটা আরো ক্লিয়ার হবে। তো তোমরা এগুলো ইট বানাতে কি স্যার স্যান্ড কাস্টিং ব্যবহার করা হয়? বুঝি না, আবার বলো। স্যার ইট বানাতে স্যান্ড কাস্টিং ইউজ করা হয়? না 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 না, ও আচ্ছা, ইট বানাইতে, আচ্ছা ইট বানাতে হ্যাঁ এজ এ স্যান্ড কাস্টিং ইউজ করি, কারণ ওইখানে না 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 স্যান্ড কাস্টিং ইউজ না করি না, স্যার, ভুল বলছি। স্যার ওখানে এটা তো হচ্ছে এই একটা কাঠ মাটি দিয়ে দিয়ে বানায়। একটা মাটি দিয়ে তোমার জাস্ট ওই শেপটা বানায়, এরপর ওটাকে আমাদের ওই কি বলে ওটাকে হিট দিয়ে দিয়ে ওটাকে পোড়ানো হয়। সো এটা স্যান্ড কাস্টিং, ইটের ব্যাপারটা আলাদা। ঠিক আছে, তো স্যান্ড কাস্টিং এ যেটা হয় যে আমরা একটা মোল্ড থাকবে, মেইনলি স্যান্ড কাস্টিংটা মেটালের ক্ষেত্রে করি, তো ইট তো মেটাল না, বুঝছো নাই? বুঝছো, এটা কিন্তু স্যার মেটাল হ্যাঁ অপারেশন স্যার, ইয়েস স্যার অপারেশন বুঝছি। করতেছি। হ্যাঁ বলো। ইয়েস স্যার বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, এখানে যেটা করি আমরা মানে আমরা বালি দিয়ে একটা মোল্ড বানাবো, সেই মোল্ডে আমরা মল্টেন মেটাল ঢালবো এবং ওকে সলিডিফাই হইতে দিব, দেন আমরা ফাইনাল প্রোডাক্টটা পেয়ে যাব। এই সেম কাহিনীটাই স্যান্ড কাস্টিং এর সেম কাহিনীটাই আমরা যদি ডাই দিয়ে করি, মানে স্যান্ড দিয়ে করব না, আমি একটা অলরেডি ছাঁচ বানানো আমি সেটা দিয়ে করব, তো এটাও আমরা করতে পারি। ঠিক আছে, আর ইনভেস্টমেন্ট কাস্টিং হচ্ছে আমরা
ডাই আমাদের হাতে নাই, আমরা মোম দিয়ে আমরা ডাইটাকে বানাই নিব। এটা খুব ইন্টারেস্টিং, তোমরা ইউটিউবে দেখবা এগুলা, পারলে যে ইনভেস্টমেন্ট কাস্টিং এর ভিডিও দেখে নিও। এগুলা এখন এক দুই কথায় আসলে বলাটা টাফ। তো ইনভেস্টমেন্ট যেটা করি আমরা, আমরা ফার্স্ট একটা ডাই থাকে, সেই ডাইটাকে আমরা ওয়্যাক্স এর মধ্যে ডুবাই, এবং ডুবাই যখন আমরা উঠাই তখন সেই ওয়্যাক্সটা সেই মানে কি বলে শেপটা নিয়ে নিল। এখন আমরা যদি কি বলে এটাকে এই মানে কি বলে এই ইয়াটা ওয়্যাক্সের শেপে আমরা যদি এখন মোলটা বানাই, এবং মোলটা বানাই নরমালি হচ্ছে তোমার বিভিন্ন লাইক হচ্ছে তোমার এই জিপসাম বা এই ধরনের বিভিন্ন দিয়ে আমরা মোলটা বানাই। তো জিনিসটা হচ্ছে এরকম যে আমি ফার্স্টে ওয়্যাক্স দিয়ে আমরা একটা বানাবো, সেই ওয়্যাক্সটাকে আবার ওই মল্টেন জিপসাম টিপসাম থাকে নরমালি ওইখানে ডুবাবো, তারপর ওয়্যাক্সটাকে গলায় ফেলবো। তাহলে কি হবে, ওই যে ছাঁচ বানানো হয়ে গেল, এখন আমি মল্টেন মেটাল ঢালবো। সো এটাকে ইনভেস্টমেন্ট কাস্টিং বলে। বিভিন্ন মানে ছোটখাটো পার্ট লাইক জুয়েলারি এসব ক্ষেত্রে আমাদের এই ইনভেস্টমেন্ট কাস্টিংটা করা হয়। তো এগুলো একটু দেখে নিও তোমরা ডিটেলসে যদি জানতে মন চায়। আর কন্টিনিউয়াস কাস্টিং হচ্ছে যে আমাদের মল্টেন মেটাল থাকবে যেটা কন্টিনিউয়াসলি নিচে নামতে থাকবে এবং আস্তে আস্তে সলিডিফাই হইতে হইতে আগাইতে থাকবে। সো এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, এবং এক্ষেত্রে আমরা বিভিন্ন স্ল্যাব আমরা প্রডিউস করি। সো এই চারটা হচ্ছে কমন আমাদের কাস্টিং অপারেশন। আমরা ডিটেলস একটু দেখবো, যেমন স্যান্ড কাস্টিং এর ডিটেলস আমরা একটু দেখবো। সেটা হচ্ছে এই ধরনের একটা যদি ডাই আমরা চিন্তা করি, সেই ডাইয়ের হচ্ছে তোমাদের এখন বলো তো অবজেক্ট কোনটা, দেখি কে বুঝতে পারো, বলো তো এখানে আমাদের ফাইনাল প্রোডাক্ট কোনটা হবে বলো দেখি, মানে কি ধরনের শেপ হবে বলো দেখি। এই ফিগারটা দেখে বলো, জাস্ট তোমাদের ধরো কোনো আইডিয়া নাই, বাট এখান থেকে দেখে কি বুঝতেছো বলো, কি মনে হচ্ছে, বুঝা যাচ্ছে নাকি না? কোরের আকৃতি হবে স্যার, এদিকের প্রথম অংশটা মনে হচ্ছে সিলিন্ডার হবে, সিলিন্ডার আকৃতি। ফার্স্ট অফ অল কোর সম্পর্কে হয়তো তোমাদের আইডিয়া নাই দেখে একটু কনফিউশন লাগতেছে। এটা কিছুই না, কোর মানে হচ্ছে তুমি একটা অবজেক্ট বানাবা, মাঝখানে লাগবে ফাঁকা, তাহলে তুমি কি করবা, তুমি যদি মেটাল ঢালো তাহলে তো ও পুরো নিরেট হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো? ইয়েস স্যার। সো এখানে আমরা কোর ইউজ করব। কোর ইউজ করব এই কারণে যাতে করে তুমি মেটালে বা চার দিক দিয়ে ঘুরুক। এটা কিন্তু ক্রস সেকশনাল এরিয়া। কথা কি বুঝতে পারছো নাকি না? ইয়েস স্যার। সো বেসিক্যালি আমার যে শেপটা পাবো ওর জায়গাটা কি ফাঁকা থাকবে? এই এক্স্যাক্টলি ব্লু কালারের যে ব্লু কালার শেড রিজনটা লিকুইডটা পাবো। ব্লু কই দেখতেছো আমি জানি না, ব্লু কোনটা? গ্রিন তাহলে টাইপের পেস্ট কালারটা কি ব্লু পেস্ট বলতে? কালার, হ্যাঁ হ্যাঁ আমি বলি এখান থেকে আমরা মল্টেন মেটাল ঢালবো, এখান দিয়ে রানার দিয়ে আসবে, গেট দিয়ে ঢুকবে, ঢুকে এইটা হচ্ছে মোল্ড, বুঝো? এই মোল্ডের মধ্যে এসে ও কোন জায়গাগুলো দখল করবে, শুধু এই যে এতটুক জায়গা আর এতটুক জায়গা, যদি এটা ক্রস সেকশনাল কারণ এটা চারপাশ দিয়ে দখল করবে আর কি। সোজা কথা, কোডটা হচ্ছে একটা হলো বানানোর জন্য। তুমি গ্লাস বানাবা, তুমি গ্লাস বানাবা, তাই গ্লাস বানাইলে তুমি যদি গ্লাস শেপের মোল্ড বানায় মোল্টেন মেটাল ঢালো তাহলে কি গ্লাস পাবা নাকি বার পাবা? বার পাবো। সো আমার তো দরকার গ্লাস, তাহলে কি করতে হবে, মাঝখানে কোর দিতে হবে, ইয়েস স্যার। ফাঁকা বানাইতে হবে। তাহলে ফাঁকা বানাইতে গেলে কি করতে হবে, মাঝখানে কিছু একটা দিতে হবে। সো দ্যাট ইজ কোর। এবং এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, আমরা একটু এক্সেস কিন্তু দিতে হবে, এবং এই জন্য এক্সেসটা ওই যে এখানে ফাঁকা রাখতে হবে, দ্যাট ইজ রাইজার। এবং এখান দিয়ে ঢালবো, এখান দিয়ে উঠবে, তাহলে আমি বুঝবো কি পুরো ভিতরটা ভরে তারপর উঠছে, বুঝছো নাকি না? ইয়েস স্যার। সো এই ঘটনাটা আমরা দেখতে পাবো এখানে। এই যে এটা হচ্ছে আমাদের একদম রিয়াল পিকচার আর কি। সেটা হচ্ছে আমাদের এরকম স্যান্ড দিয়ে আমরা মোল বানাবো। এরপর আগে আমি ধর এই অবজেক্টটা চাই, তাহলে ওই অবজেক্টটা আমি দিয়ে চাপ দিয়ে ছাঁচটা বানাবো, তারপর আমি মোল্ডের মেটাল ঢালবো। সো আমাদের তো আসলে যে স্যান্ড কাস্টিং এর যে ছাঁচটা মানে ওটার জন্য আগের থেকে একটা অবজেক্ট আগে লাগবে, দ্যাট ইজ রেফারেন্স অবজেক্ট। কারণ আমি চাই যে এই অবজেক্টের মতো আরেকটা বানাইতে। সো দ্যাট ইজ রেফারেন্স অবজেক্ট, এবং রেফারেন্স অবজেক্ট দিয়ে কিন্তু আমরা এই নরমালি মোলগুলো বানাই। সো আমার মনে হয় এখানে না বুঝার তেমন কিছু নাই। আর ডাই কাস্টিংটা কি জিনিস, ডাই কাস্টিং এ একই রকম, মানে স্যান্ড কাস্টিং এর মতোই ডাই কাস্টিং যেটা করে সেটা হচ্ছে যে এখানে মল্টেন মানে কি বলে এটাকে, কোনো স্যান্ড থাকে না, এখানে মেটালের একটা ডাই থাকে। যেমন দেখো আমি এইটা হচ্ছে ডাই ক্যাভিটি, ভালো মতো বুঝো, এই যে এতটুকু চিকন একটা অবজেক্ট বানাইতে যাচ্ছি, খেয়াল করো আমি কি করব, এখানে আমি মল্টেন মেটাল ঢালবো, খেয়াল করো এইখানের এই ইনজেকশন পিস্টন দিয়ে চাপ দিব, আগাইতে থাকবে মল্টেন মেটাল, যে এখানে এসে ও নিচেও কিছু ঢুকলো আর ম্যাক্সিমামটা উপর দিকে ঢুকে এই শেপটা সে নিয়ে নিল। সো তারপরে সলিডিফাই হয়ে গেল, আমি প্রোডাক্ট বের করে নিয়ে আসলাম। সো দ্যাট ইজ ডাই কাস্টিং, বুঝছো নাকি না? এটা কিন্তু মেটালের ডাই, এই যে এই দুইটা ডাই দেখতে পাচ্ছ দ্যাট ইজ মেটাল,
এবং সেই মেটালটা অবশ্যই কি হইতে হবে বলো তো? সেই ডাইয়ের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত, এক দুইটা বলো। স্যার গলনাঙ্ক উচ্চ হতে হবে, মানে এক্স্যাক্টলি মেল্টিং পয়েন্ট অনেক হাই হইতে হবে, খালি হাই বললে হবে না, অনেক হাই হইতে হবে। তারপরে সেম মেটালের সাথে হার্ডনেস বেশি হতে হবে। হার্ডনেস এর কথা এখানে খুব একটা ইম্পর্টেন্ট না, তারপরে বলতে পারো। তারপরে আর আরেকটা কিন্তু অনেক মানে কমন একটা ইয়া আছে, এটার বলতে পারা উচিত, যেহেতু সলিডিফাই এর ব্যাপার আছে, তাহলে হিট ট্রান্সফার কি ভালো হওয়া উচিত নাকি খারাপ হওয়া উচিত? ভালো হওয়া উচিত। সো আমি যে মেটালটা দিব সেটার হিট ট্রান্সফার কোফিশিয়েন্টটা কিন্তু ভালো হইতে হবে, যাতে করে আমাদের সলিডিফাইটা খুব ফাস্ট হয়ে যায়। সো যাই হোক, তাহলে ডাইকাস্টিং এর এগুলা লাইন বাই লাইন কিন্তু পড়লাম না, তোমরা নিজেরা পড়ে নিবা। আর ইনভেস্টমেন্ট কাস্টিং, যেটা কিনা আমি একটু আগে বলতেছিলাম যে আমরা ফার্স্টে যেটা করব, মোম দিয়ে এরকম ছোট ছোট বানাবো, অবজেক্ট বানাবো, এরপরে আমরা এই অবজেক্টগুলোকে অ্যাসেম্বলি করব, খেয়াল করো। তারপর এই টোটাল জিনিসটাকে একটা শেল বিল্ডিং এ চুবাবো, চুবানোর পর যখন আমি উঠাইলাম, তারপরে মোমটা যদি গলায় ফেলি, তাহলে আমরা এই ডাইটা পেয়ে গেলাম। এখন আমি উপর থেকে মল্টেন মেটাল ঢালবো, খেয়াল করো, মল্টেন মেটাল ঢাললে ভিতরে ঢুকে ওই ভিতরে শেপটা সে নিয়ে নিল। এরপরে নকআউট মানে ওই যেটা বললাম যে আমরা নরমালি জিপসাম টিপসামের যে ডাইটা বানাই, সেটাকে আমি নকআউট বা ভেঙে ফেলে দিব, দেন আমরা কাট অফ করে ফাইনাল অবজেক্টটা পাবো। দেখো তো জিনিসটা কি বুঝতে পারছো? বেসিক স্টেপটা আবারও বলতেছি, ফার্স্টে আমি যে অবজেক্টটা চাই সেটা আমি মোম দিয়ে একটা বানাবো, ডাই বানাবো বা মোল্ড বানাবো, যেটাই বলো না কেন, সেই মোল্ডটাকে আমি একত্রে অ্যাসেম্বলি করব। অ্যাসেম্বলি করে এই মোল্ডটাকে আমি যদি কোনো শেল বিল্ডিং বলতে এখানে যেটা বললাম যে একটা ফ্লুইড ইউজ করি, যে ফ্লুইডটা তোমার ওই উঠানোর সাথে সাথে আবার সলিডিফাই হয়ে যাবে। নরমালি আমরা যেটা বললাম যে আমাদের বিভিন্ন জিপসাম না কি জানি একটা কমন আছে আর কি, ওটা ইউজ করা হয়। যাই হোক, তো এটা আমরা শেল বিল্ডিং এ দেওয়ার পর উঠাইলে তাহলে কি হবে বলো তো? এরপরে যদি আমি হিট দেই, তাহলে ভিতরের যে মোম সেটা গলে যাবে না? মোম তো অনেক ইজিলি গলে যায়, এটা তো আমরা জানি। সো মোম যদি গলে যায়, তাহলে আমার এখন যে জিনিসটা পাইলাম এটাই হচ্ছে মোল্ড। দেন আমি মল্টেন মেটাল ঢালবো, দেন আমি আউটার লেয়ারের যেই শেল বিল্ডিং সেটাকে ভেঙে ফেলে দিব, দেন আমরা ফিনিশ প্রোডাক্টটা পাই যাবো। এবং এই ক্ষেত্রে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে বাল্ক প্রোডাকশনের জন্য ইউজ হয়। বুঝছো নাকি না? শেল বিল্ডিংটা স্যার আবার একটু বললে সুবিধা হতো। শেল বিল্ডিংটা হচ্ছে এই যে মোমের স্ট্রাকচারটাকে আমি আরেকটা লিকুইড এর মধ্যে মানে কি বলে ডিপ করব, এবং ডিপ করে যখন উঠাবো, তখন মোমের বাইরের সারফেসে এই শেলের আমাদের সলিডিফাই হয়ে একটা নতুন আরেকটা লেয়ার পড়ে যাবে, এবং এই লেয়ারটাই হচ্ছে আমাদের মোল্ড হিসেবে কাজ করবে যখন আমরা মোমটাকে গলায় দিব। ক্লিয়ার? স্যার শেল বিল্ডিং কি অনেকটা সিমেন্টের মতো? শেল বিল্ডিং মানে শেল বানাচ্ছি, দ্যাট ইজ শেল বিল্ডিং। শেল বানাচ্ছি, শেল দিচ্ছ না, মোমের উপর আরেকটা শেল দিচ্ছ না, দ্যাট ইজ শেল বিল্ডিং। এই বিল্ডিং বলতে ওই বিল্ডিং না, এটা মানে বানানো বিল্ডিং। এবং শেলটা হয় নরমালি যেটা বললাম যে আমরা বিভিন্ন সিরামিকের শিল্ডিংটা করি, মানে শেলটা বানাই। বুঝছো? মানে স্যার অবজেক্টের আকৃতি দেওয়ার জন্য ওই যে শেল বিল্ডিংটা। এক্স্যাক্টলি, আমার হাতে রেফারেন্স অবজেক্ট হচ্ছে মোমের, মোম দিয়ে আমি রেফারেন্স অবজেক্ট বানাবো। বুঝতেছো? মানে তুমি যে ফাইনাল প্রোডাক্টটা পাও সেটা মোম দিয়ে বানাবা আগে, দেন অ্যাসেম্বলি করবা, মানে একসাথে অনেকগুলা করলা যাতে করে বাল্ক প্রোডাকশন করতে পারো। দেন এটাকে আমরা যখন শেলের লিকুইড স্লারিতে প্লাস্টার অফ প্যারিস, যেখানে লেখা আছে দেখো প্লাস্টার অফ প্যারিস, সো এটা একটা কমন আমাদের মানে কি বলে এটাকে শেল, মানে শেল হিসেবে আমরা প্লাস্টার অফ প্যারিস ইউজ করি। দেন আমরা যখন ডিপ করে উঠাবো, তখন এটা প্লাস্টার অফ প্যারিসটা আবার কি হয়ে যাবে, সলিডিফাই হয়ে গেল। সো ওটা গেল, এরপরে আমরা মোমটাকে গলায় দিব, তাহলে কি হবে বলো তো? ভিতরে ফাঁকা হয়ে গেল না? ইয়েস স্যার। বুঝতে পারছো? মানে যেসব জিনিসের ভেতরে ফাঁকা মানে ফাঁপা আছে, ওগুলো করার জন্য বেটার হচ্ছে ইনভেস্টমেন্ট কাস্টিং। না, ওগুলা করার জন্য বেটার না, এটা হচ্ছে ছোট ছোট অবজেক্ট আর বাল্ক প্রোডাকশন যখন হবে তখন এটাই অনেকগুলো বানানোর জন্য এই ইনভেস্টমেন্ট কাস্টিংটা করতে হয়। ছোট ছোট অবজেক্ট লাইক জুয়েলারি বা ডেন্টাল এই সব জায়গায় ইউজ করা হয়। বুঝছো? স্যার মোল্ড আর ডাই কি একই জিনিস? মোল্ড আর ডাই এক জিনিস। আমরা নরমালি মোল্ড বলতে মানে বদ্ধ জিনিসটাকে সবসময় মোল্ড বলি, বাট সেম জিনিস। বুঝছো? স্যার ওকে, সো এটা গেল। আর আরেকটা হচ্ছে কন্টিনিউয়াস কাস্টিং, সেটা হচ্ছে লিকুইড মেটাল আমরা আমাদের ঢালতে থাকবো, আর চারপাশ দিয়ে যখন ওয়াটার কুলিং চলবে তখন এটা আস্তে আস্তে সলিডিফাই হইতে
এবং সলিডিফাই আমাদের এখানে রোলার থাকবে, যে রোলারটা ওকে নিচে টানতে থাকবে কন্টিনিউয়াসলি। সো এটা ইজিলি আমাদের কন্টিনিউয়াস প্রসেস, কখনো থামবে না। যখন আমাদের একটা সার্টেন লেন্থের আমাদের মেটাল পেয়ে যাবো তখন কেটে ফেলবো, তারপর আবার আসতে থাকবে, আবার সার্টেন লেন্থ আসবে, কেটে ফেলবো। সো দ্যাট ইজ কন্টিনিউয়াস কাস্টিং, মানে হচ্ছে কন্টিনিউয়াসলি কাস্টিংটা চলতে থাকবে। এবং লিকুইড মেটাল ইন এ কন্টেইন ইন এ টার্নডিশ, টার্নডিশ মানে হচ্ছে এই যে নিচে ফাঁকা সহ যে ইয়াটাকে আমরা টার্নডিশ বলি আর কি, ঠিক আছে? এই ধরনের আমাদের মানে কি বলে কন্টেনারকে টার্নডিশ বলা হয়, যাই হোক হোয়াটএভার। অ্যান্ড ফ্লোস আউট ইনটু এ বটমলেস মোল্ড, এটা কিন্তু বটমলেস, এখানে নিচে কিন্তু তলানি নাই কোনো। এখন তুমি বলতে পারো স্যার যে আপনি এই লিকুইড মেটাল ঢালতে ঢালতে সব পড়ে যাবে, কিন্তু জিনিসটা তো তা না। জিনিসটা কেন না? কারণ এই মোল্ডটা একে তো অনেক বড় হয়, লেন্থ অনেক বড় হয়, এক নাম্বার কথা। দুই নাম্বার হচ্ছে কন্টিনিউয়াস যখন আমাদের ওয়াটার স্প্রে চলতে থাকে তখন এই আউটার সারফেসটা অলরেডি সলিডিফাই হয়ে যায়, হয়তো ভিতরে লিকুইড মেটাল এখনো রয়ে গেছে, কিন্তু সেটা যখন আস্তে আস্তে নিচে নামতে থাকে তখন কিন্তু টোটালটাই কিন্তু আলটিমেটলি ফাইনাল সলিডিফিকেশনটা হয়ে যায়। সবাই কি বুঝতে পারছি? স্যার ওয়াটার স্প্রেটা কি পুরোটাতেই থাকে নাকি পুরোটা ফার্স্ট এটা ডিপেন্ড করে, এটা তো বললামই প্রসেস ভেরিয়েবল, তো আমরা কিন্তু বলতেছি না। যেমন লাইক এখানে আমরা দেখতে পাচ্ছি 2টা, এখন অনেক জায়গায় 10টাও থাকতে পারে। সো এগুলা সব টোটালি তোমার উপর, বাট প্রসেসটার দিকে ফোকাস করতে হবে এখন, বুঝছো? মানে স্যার অনেকগুলা লিকুইড ফেলা হয়, তারপর আস্তে আস্তে যখন নিচে পড়ে অনেকগুলা লিকুইড না, এটা কন্টিনিউয়াসলি পড়তে থাকে, ইয়েস স্যার, তারপর স্যার আস্তে কন্টিনিউয়াসলি আস্তে পড়তে থাকে, সলিড এখানে হয়। কন্টিনিউয়াসলি ওয়াটার কুলিং চলতে থাকে। তাহলে তো আমার এখানে যেহেতু ইনিশিয়াল সলিডিফিকেশনটা আউটার শেলে হয়ে যায়, তাহলে কি এটা লিকুইড মেটাল কি আমাদের বাইরে হওয়ার কোনো সুযোগ আছে বলো? না স্যার। সো এই ঘটনাটা এইটাই, আর কিছুই না। স্যার এটা সামনের দিকটা এরকম চোখা হলো কেন, যে পেরেকের মতো? চোখা কেন হবে না? কারণ যদি তুমি ওয়াটার স্প্রেটা করো তাহলে যত আস্তে আস্তে সে নিচে নামতে থাকবে তত তার সলিডিফিকেশন জোনটা বড় হইতে থাকবে না, বুঝো নাই? যত নিচে নামতে থাকবে তত সে সলিডিফাই হইতে থাকবে। তাহলে ভিতর থেকে মানে একদম আউটার লেভেল থেকে যত ভিতরে ঢুকতে থাকবা এর সলিডিফিকেশন মানে যত নিচের দিকে নামতে থাকবে, তাহলে এটা চোখা হইতে থাকবে না। যত নিচে নামতে থাকবে তার ভিতরে আরো ঢুকতে থাকবে সলিডিফাই রিজনটা, বুঝছো নাকি না? জি স্যার। সো আমাদের লাস্ট ফেব্রিকেশন মেথড যেটা ছিল মিসেলেনাস, ওইখানে 2টা ইম্পর্টেন্ট ছিল, সেটা হচ্ছে একটা হচ্ছে পাউডার প্রসেসিং আর হচ্ছে ওয়েল্ডিং। সো এই 2টা সম্পর্কে আমরা একটু দেখব। তো পাউডার প্রসেসিংটা হচ্ছে যেটা কি, যে আমাদের ন্যানো পাউডার থাকবে এবং ন্যানো পাউডারটাকে আমরা কম্প্রেস করব, মানে হিট দিব, মানে প্রেসার দিব, দেন আমরা হিট দিব, এবং এতে করে এদের মধ্যে একটা মানে কি বলে একটা বন্ড, মানে এটাকে বলে হচ্ছে ডেন্সিটি বলা যায়, এবং এই বন্ড ফর্মেশনের মাধ্যমে আমরা কিন্তু ফাইনাল অবজেক্টটা পেয়ে যাব। তো জিনিসটা মনে হচ্ছে খুব ইজি, আসলে অতটা ইজি না। আমরা যখন পাউডার প্রসেসিং করি, তো পাউডার মেটালার্জি যেটা বলে, পাউডার প্রসেসিং যখন করি তখন পাউডার স্যাম্পলকে প্রেসিং করে সার্টেন টেম্পারেচারে নিয়ে ধরে রেখে, মানে যেটাকে বলে অ্যানেলিং, যদিও নামগুলো হয়তো তোমাদের কাছে নতুন, তো অ্যানেলিং করে টোরে দেন আমরা কিন্তু ফাইনাল অবজেক্টটা পাই। সো এটা হচ্ছে পাউডার প্রসেসিং। আর ওয়েল্ডিংটা আমরা সবাই মোটামুটি নাম জানি, সেটা হচ্ছে আমরা 2টা মেটালকে যখন আমরা জয়েন করি তখন আমরা ওয়েল্ডিং কথাটা ইউজ করি। তো ওয়েল্ডিং এ যেটা করা হয়, আমাদের একটা ফিলার মেটাল থাকে, লাইক একটা বেজ মেটাল একটা ফিলার মেটাল। আমরা যখন ফিলার মেটাল মানে বুঝছো তো, ধরো 2টা বেজ মেটালটাকে আমরা জয়েন করব। সো 2টা বেজ মেটালটাকে যখন জয়েন করব তখন একটা ফিলার দিয়ে আমরা জয়েন করি, এবং এর সাথে ফিলার দিলে ওই ফিলারটা যখন সলিডিফাই হবে তখন সে একটা বন্ড ফর্ম করবে, এবং ওই ক্ষেত্রে ওইভাবে করে আমরা এই 2টা পার্টকে ইজিলি আমরা জয়েন করতে পারি। সো এটা হচ্ছে বেসিক কথা। আমরা আরেকটু ডিটেলস একটু দেখবো, সেটা হচ্ছে এখন আমরা ফার্স্টে পাউডার মেটালজির কথা যদি বলি, তাহলে আমরা আমাদের যেটা থাকবে ফাইন পাউডারটাকে আমরা একটা ডিজায়ার শেপে নিয়ে দেন কম্প্যাক্ট করব, খুব মানে কি বলে প্রেসিং করব, এবং সেই প্রেসিং করার পর দেন ওই প্রোডাক্টটাকে আমরা হিট করে, মানে হিটিং করে, মানে দ্যাট ইজ কল সিন্টারিং, এবং হিট করলে আমাদের ওই যে ছোট ছোট মানে মানে ন্যানো পাউডার ছিল তাদের মধ্যে একটা বন্ড ফর্ম করবে, বা দ্যাট ইজ কল ডেন্সিফিকেশন হয়ে আমরা ফাইনাল অবজেক্টটা পেয়ে যাই। সো এটা হচ্ছে পাউডার মেটালার্জির বেসিক কনসেপ্ট। এই যে এখানে দেখো অ্যালুমিনিয়াম পাউডার আর জিরকনিয়া বা সিলিকন পাউডারকে ফার্স্টে মিক্স করা হবে, মিক্স করে নিয়ে দেন কোল্ড প্রেসিং করা হয়, দেন অনেক সময় আবার হট প্রেসিং করা হয়। কোল্ড প্রেসিং হট প্রেসিং তো ইজিলি বুঝাই যায়। ফার্স্ট হচ্ছে নর্মাল রুম টেম্পারেচার হিট করা, আবার অনেক সময় হচ্ছে তোমার ওই হাই টেম্পারেচার নিয়ে যেয়ে তারপরে হিট করা। এটা বিভিন্ন টেকনিকে বিভিন্ন রকম, কোন টেকনিক কোনটা ইউজ হয় এটা এখনই বলা আসলে টাফ, বাট এটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন টেকনিকে বিভিন্ন টাইপের আমরা এই প্রেসিং মানে কোল্ড প্রেস বা হট প্রেস করে থাকি। সো এটা গেল হচ্ছে, হ্যাঁ বলো স্যার। বর্তমান উদাহরণটা কি অ্যালয়ের একটা উদাহরণ বলা যেতে পারে? বর্তমান উদাহরণ বলতে এইটা এই অ্যালুমিনিয়াম পাউডার আর জিরকনিয়া পাউডার, Yes, sir. অ্যালয়
বলা যাবে না, কারণ কি জানো, অ্যালয় বলা যাবে না অ্যাজ এ সেন্স। অ্যালয় মানে হচ্ছে যখন তুমি একটা মেটালের মধ্যে কোনো একটা অ্যাটম অ্যাড করবা, এটা কিন্তু অ্যাটম অ্যাড করো না। যেমন অ্যালুমিনিয়ামের মধ্যে যদি তুমি সোডিয়াম অ্যাড করতে, কথার কথা, সে সোডিয়াম অ্যালুমিনিয়ামের জায়গায় যেয়ে বসতো বা ইন্টারস্টিশিয়াল জায়গায় যেয়ে বসতো। বাট এই দুইটা কিন্তু ভিন্ন জিনিস, এই দুইটা কম্পাউন্ড অ্যাড করতেছো, সো দ্যাট ইজ নট অ্যালোয়িং। বুঝতে পারছো? অ্যালোয়িং বলা এটা যাবে না। এখানে দুটো ভিন্ন যৌগ অ্যাড করা হচ্ছে মানে কম্পাউন্ড। এক্সাক্ট কম্পাউন্ড, হ্যাঁ। সো এটাতে তুমি অ্যালয় বলতে পারবে না এটাকে। অ্যালয়ের ক্ষেত্রে আমরা অণু বা পরমাণু যোগ করি পারমাণবিক জায়গা থেকে। মানে হচ্ছে হ্যাঁ, অ্যালুমিনিয়ামকে রিপ্লেস করে তুমি অন্য একটা মেটাল ঢুকাচ্ছ। সো অ্যালোয়িং এর ব্যাপারটা কিন্তু এতটা ইজি গোয়িং না। তুমি যেটা চিন্তা করতেছো যে আমি হাতে অ্যালুমিনিয়াম নিলাম, হাতে সোডিয়াম নিলাম, যোগ করলাম, হয়ে গেল, সেটা না। সো অ্যালোয়িং এর ব্যাপারগুলা এখানে কিন্তু এখনো আসে নাই। অ্যালোয়িং এর ব্যাপারটা আবার একটু অন্যরকম, ঠিক আছে? ওকে, এখন দেখো যে এরপর হচ্ছে ফাইনাল আমাদের যেটা হচ্ছে ওয়েল্ডিং। ওয়েল্ডিং আমাদের যে ঘটনাটা ঘটে অলরেডি বললাম, যে দুইটা মেটালকে আমরা যখন জয়েন করব, আমরা যেটা করি যে অনেক সময় একটা ফিলার মেটাল থাকে। তো এখানে যেটা কাহিনী হয় যে হাই টেম্পারেচারে নেওয়া হয়। হাই টেম্পারেচার নিলে ফিলার মেটালটা গলে যায়, গলে গিয়ে সে এই দুইটা মেটালের মাঝখানে যে একটা মানে মাঝখানে যায়, দেন যখন সলিডিফাই হয় তখন সে একটা বন্ড ফর্ম করে। এবং এখানে একটা কথা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই হিটের কারণে, হাই হিটের কারণে অবজেক্টের মধ্যেও একটা হিট এফেক্টেড জোন ক্রিয়েট হয়, তাই না? কারণ তুমি এখানে প্রায় 1500 থেকে 2000 ডিগ্রি উঠাইলা, তাহলে শুধু তো ফিলার মেটাল গলবে তা তো না, এখানে একটা হিট এফেক্টেড জোন কিন্তু আমরা পাই। সো এটা গেল। দিস ইজ ইন কন্ট্রাস্ট টু সোল্ডারিং ব্রেজিং। এখানে দুই ধরনের ইয়ের কথা বলা আছে, যে সোল্ডারিং আর হচ্ছে ব্রেজিং আর কি। দিস ইজ ডান বাই আচ্ছা হুইচ ইনভলভস মেল্টিং এ লোয়ার পয়েন্ট। যাই হোক, এখানে একটু পড়ে নিও। ও এখানে একটা কথা জাস্ট আমি বলি, যে সবসময় যে ফিলার মেটাল ইউজ করা হয় দ্যাট ইজ রং। কারণ অনেক সময় এই বেজ মেটালটাকে গলায়ও আমরা দুইটা মেটালটাকে অনেক সময় জয়েন করে থাকি। সো মানে অল মানে তোমার প্রত্যেকটা ওয়েল্ডিং প্রসেসের ক্ষেত্রে কিন্তু ফিলার মেটালটা আমরা সবসময় ইউজ নাও করতে পারি, ঠিক আছে? সো যাই হোক, এখন দেখো ওয়েল্ডিং এর আমাদের বিভিন্ন ধরনের ফিলার মেটালটা কি? ফিলার মেটাল মানে হচ্ছে একটা আলাদা একটা মেটাল নিয়ে আসবো যাতে করে এখানে জয়েন্টটা ক্রিয়েট করে। মানে বুঝছো না, ধরো তুমি দুইটা স্টিলকে জয়েন করবা, হয়তো তুমি ব্রাস বা হয়তো তুমি কপার বা অন্য কোন একটা মেটাল নিয়ে আসছো, ঠিক আছে? সো দ্যাট ইজ কল্ড ফিলার মেটাল, যেটা জয়েনিং এর কাজ করবে আর কি। আর যেটা বললাম যে সবসময় ফিলার মেটাল আমরা ইউজ করি না, অনেক সময় ওই বেজ মেটালটাকে গলায় আমরা দিই, কিন্তু সেটা আসলে টাফ। মানে তুমি নিজেও বুঝতেছো যে গলায় দিবা ঠিক আছে, কিন্তু ওই বন্ড ফর্মের জন্য তো সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ মল্টেন মানে ফিলার লাগবে। সো অনেক সময় ওইটা দিয়ে হয় না, এই জন্যই আমরা ফিলারটা ইউজ করে থাকি আর কি। সো যাই হোক, এখানে বিভিন্ন ধরনের ওয়েল্ডিং জয়েন্টের কথা বলা আছে। এই প্রত্যেকটা জয়েন্টই আমরা কিন্তু ইজিলি ওয়েল্ডিং করে আমরা জয়েন দিতে পারবো। তো যাই হোক, এখানে এটা ইম্পর্টেন্ট যে আমাদের এইটা হচ্ছে ফিলার মেটাল, এর আশেপাশের বেজ মেটালেও আমাদের একটা হিট এফেক্টেড জোন পাই আমরা। এই দেখো, তুমি কালার দেখে বুঝতে পারার কথা যে মাঝখানটা তো আলাদা কালার, মানে ধরো ফিলার, আর এর আশেপাশে একটা আপ টু সার্টেন হাইট মানে সার্টেন লেন্থ আমাদের এখানে একটা হিট দিয়ে এফেক্টেড হয়ে যায়। মানে হয়তো তোমার বেজ মেটালের যে কম্পোজিশন সেখানে একটু ভেরিয়েশন চলে আসে। সো এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং মনে রাখবা যে ওয়েল্ডেড প্রোডাক্টের অনেক সময় যেটা হয় যে ওয়েল্ডিং করার পরে স্ট্রেংথটা আগে মাত্র এতটা ভালো থাকে না, এবং তুমি যখন টেনসাইল টেস্টিং করবা হয়তো দেখবা যে ওয়েল্ডিং এর জায়গাটাই ভেঙে গেছে। মানে ধরো তুমি একটা বিশাল বড় লম্বা অবজেক্ট ওখানে ওয়েল্ডিং করা আছে মাঝখানে কোথাও, এখন তুমি ধরো ওই টেনসাইল টেস্টিং এর টান দিলা দুই পাশ দিয়ে, দেখা যাবে যে ওয়েল্ডিং এর জায়গা থেকে ভেঙে গেছে। সো এটা হইতেই পারে, কারণ হিট এফেক্টের জন্য কারণে এখানে আমাদের এই কম্পোজিশনে কিছু চেঞ্জ চলে আসে। সো যাই হোক, এখানে এটা হচ্ছে ফিউশন জোন। ফিউশন জোন মানে হচ্ছে ফিলার মেটাল থাকলে তো ফিলার মেটাল হইলেই, আর বেজ মেটাল থাকলে বেজ মেটালটা গলে এখানে একটা ফিউশন জোন ক্রিয়েট করে। এর চারপাশে আর আপ টু সার্টেন লেন্থ আমাদের এখানে এই হিট এফেক্টের জন্য আমরা পাই, ঠিক আছে? যার মাইক্রো স্ট্রাকচার বা প্রপার্টি কিন্তু অল্টারড বাই দা ওয়েল্ডিং এর পরে অল্টারিং হয়ে যায়, ঠিক আছে? আর এখানে আরো বিভিন্ন দু একটা মানে কি বলে দেওয়া আছে যে বিভিন্ন ওয়েল্ডিং প্রসেস, এবং এখানে বর্তমানে কিন্তু আর অনেক আপডেটেড ওয়েল্ডিং প্রসেস চলে আসছে, যেখানে আমরা অক্সি অ্যাসিটেনের টর্চের পরিবর্তে বিভিন্ন টর্চ, আমরা অন্য ধরনের টর্চ আমরা ইউজ করে থাকি। টিগ ওয়েল্ডিং চলে আসছে, মিগ ওয়েল্ডিং চলে আসছে। সো একই কথা, ওয়েল্ডিং এর একটা পুরো 3 ক্রেডিট কোর্স তোমাদের আছে। সো তখন তোমরা এগুলা আরো ডিটেইলসে মানে জানতে পারবা। সো আমার মনে হয় এটা শেষ। হ্যাঁ, আমাদের শেষ এই স্লাইডটা। এবং মেটাল প্রসেসিং কিন্তু এতটুকুই,
ঠিক আছে, এর বেশি কিন্তু আমাদের লাগবে না, আমাদের যতটুক দরকার। তবে আমি আবারও বারবার বলতেছি, প্রত্যেকটা জিনিস কিন্তু ইন্ট্রোডাকশন পড়ানো হয়েছে, কিন্তু ডিটেলস পড়তে হবে কিন্তু তোমাদের নিজেদের। ক্লাসের ডিটেলস পড়ানো পসিবল না, তোমরা নিজেরাও সেটা এখন বুঝতেছো। মানে ক্লাসের যে টাইম থাকে, এতে করে আমি যদি প্রত্যেকটা জিনিস আরো ডিটেলসে যাই তাহলে কিন্তু আমি শেষ করতে পারবো না। সো এই জন্য আমি বারবারই বলি যে আমার লেকচারের পর তোমরা বাসায় টাইম দিতে হবে, টাইম দিয়ে আমাকে কোশ্চেন করো, আমি তোমাদেরকে টাইম দিব, কোনো সমস্যা নাই, আমি ক্লাসের বাইরেও টাইম দিব। ঠিক আছে, যে কোনো সময় আমাকে ফোন দিয়ে তোমরা যে কোনো কোশ্চেন করতে পারো, কোনো সমস্যা নেই। বাট তোমার আগে সেই স্যার পাউডার মেটালার্জিটা না বুঝিনি। পাউডার মেটালার্জিটা হচ্ছে, ধরো তোমাকে সোজা বাংলা ভাষা হচ্ছে, ধরো আটা বা ময়দা দিলাম তোমাকে, ঠিক আছে, এখন এই আটা বা ময়দা দিয়ে তুমি কি করলা, তুমি একটা ডাই বানাইলা, আগে একটা মোল্ড বানাইলা, হ্যাঁ, সেই মোল্ডের মধ্যে সেই আটা দিলা, দিয়ে তুমি দুই পাশ না, মানে ধরো তুমি একটা সিলিন্ডার শেপের একটা মোল্ড বানাইলা, এবং উপর থেকে যে ঢাকনা দেওয়ার যে পজিশনটা, সেখান থেকে এমন মানে প্রেসারটা কিন্তু হাত দিয়ে প্রেসার না, এটা খুবই হাই মানে হাই লেভেলের প্রেসার দিতে হবে, মানে পাউডার মেটালার্জির ক্ষেত্রে। এবং সেই প্রেসার গুলার পরে জানবা, এখন ওইগুলো জানা লাভ নাই। যাই হোক, মেন কথা হচ্ছে অনেক হাই প্রেসার দিতে হবে। প্রেসার দিলে তুমি যখন মানে তখন যখন সরাই ফেলবা, দেখবা যে ওটা মোটামুটি একটা অবজেক্ট হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু ফাইনাল অবজেক্ট না। কারণ কি, কারণ তুমি নিজেও জানো, এখন যদি হাত দিয়ে চাপ দাও তাহলে ভেঙে যাবে, রাইট? কারণ তুমি নর্মাল আটা দিয়ে বানাচ্ছ, এতে করে কি বন্ডটা কি এরকম হবে বলো? হবে না, মানে হবে না। তো এখন তাহলে কি করতে হবে, এমন কিছু করতে হবে যাতে করে এই যে যে আমি অবজেক্টটা পাইলাম, এটা ফাইনাল প্রোডাক্টটা পাই, লাইক এমন মানে কি বলে এটাকে, ভিতরে যেই মানে বাইন্ডিং মানে বন্ড গুলো আছে, যেটা সেটা যেন স্ট্রং বন্ড হয়। এটার জন্য পরের স্টেপটা হচ্ছে সিন্টারিং। সিন্টারিং হচ্ছে কিছুই না, আমি হাই টেম্পারেচার নিয়ে যাব, লাইক 500 ডিগ্রি বা 600 ডিগ্রিতে নিয়ে যাব, নিয়ে যে আমি 3 ঘন্টা ধরে রাখবো। এই যে যে টেম্পারেচারটা উপরে উঠায় দেন ধরে রাখলাম, এতে করে আমাদের ওই যে পার্টিকেল তো না, ঠিক ন্যানো পার্টিকেল বলা যায়, সেই ন্যানো পার্টিকেল গুলোর মধ্যে একটা বন্ড ফর্ম করবে, এবং সেই বন্ডটা খুবই স্ট্রং বন্ড হয়ে যাবে। এবং যখন তুমি এই কাহিনীটা করার পর ফাইনাল প্রোডাক্টটা পাবা, তখন দেখবা তুমি হাত দিয়ে কেন, তুমি নর্মাল অল্প কোনো ফোর্স দিয়ে সেটাকে আর কোনো চেঞ্জ করতে পারবে না, কারণ সেটা ফাইনাল প্রোডাক্ট হয়ে গেছে। এবার কি বুঝতে পারছো? জি স্যার, মানে বারবার টেম্পারেচার, মানে একটা নির্দিষ্ট টেম্পারেচারে বাড়িয়ে রেখে দিতে হবে। হ্যাঁ, এবং সেই যে যে এই যে টেম্পারেচার কত নিব, কতক্ষণ রাখবো, এইটাও কিন্তু বললাম না, এটাও অনেক ইয়ের ব্যাপার, ব্যাকগ্রাউন্ড নলেজের ব্যাপার, হিট ট্রিটমেন্ট যেটাকে বলে। মানে আমি তো তোমাদের শুধু বলি বেসিক গুলা, কিন্তু এই যে প্রসেস ডিটেলস, সেটা তো বারবারই একটা কথা বলতেছি যে প্রসেস ভেরিয়েবল আছে, প্রসেস ডিটেলস আছে, সেখানে কিন্তু আমরা যাচ্ছি না। আমরা শুধুমাত্র মেটাল ফর্মিং অপারেশন কি কি, যাতে করে যখন আমরা ওই কোর্সটা পড়বো, ধরো সে ওয়েল্ডিং পড়বা, তুমি ওয়েল্ডিং চিনো না, বা তুমি পাউডার মেটালার্জি পড়বা, যখন পাউডার মেটাল চিনো না, তাহলে সমস্যা। এই জন্য আমাদের এই তোমাদের 1-1 লেভেলে আমাদের শুধুমাত্র ইন্ট্রোডাকশনটাই থাকে, যে আমাদের জানলাম ও আচ্ছা পাউডার মেটালার্জি মানে এই প্রসেস, বা ওয়েল্ডিং মানে এই প্রসেস। বুঝতে পারছো? ওকে, আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। টানা আসলে 2 ঘন্টা ক্লাস। এক্সট্রা ক্লাসটা টুইসডে রাখা যায় 10টায়, টুইসডে 10টায় আমাদের কি 9টায় আমার ক্লাস আছে, রাইট? ও টুইসডে আমি নাও পারতে পারি, কারণ আমার নিজের টুইসডে কাজ আছে। তোমাদের ক্লাস নেওয়ার পর আমার আবার সাথে সাথে বের হয়ে যেতে হবে, সো টুইসডে মনে হয় পারবো না আমি। সো তোমরা যদি চাও তাহলে নেক্সট শনিবার 8টায় নিতে পারো, যদি ফাঁকা থাকে, এটা একটা অপশন। আর যদি বলো যে স্যার বুধবার টুধবার পারবা, তাহলে বুধবার নিতে পারো। স্যার আপনার বদলে কি মাহবুব স্যার নিতে পারবে স্যার টিউসডে নাকি স্যার? মাহবুব স্যার কেন নিবে? স্যার তো নিচ্ছেই, স্যার তো ওয়েডনেসডে তে ও নিচ্ছে। আচ্ছা আচ্ছা, ইয়েস স্যার। আমি তো এখন থেকে শনি মঙ্গল নিব 2 দিন করে, কিন্তু আমার এক্সট্রা ক্লাস লাগবে। আমি তো মঙ্গলবার নরমাল টাইমে ক্লাস তো নিব, 9টার থেকে যে ক্লাস সেটা নিব, কিন্তু এক্সট্রা ক্লাস টাইম পাবো না, আমি সেটা বলছি। আমাদের এক্সট্রা ক্লাস লাগবে। তাহলে সামনের শনিবার 8টায় নিতে পারো যদি চাও। ঠিক আছে, ওকে, তাহলে আমরা শেষ করি। স্যার অন্য দিন দিলে হয় না? শনিবার মানে কোনো কি প্রবলেম, পার্টিকুলার কোনো প্রবলেম আছে নাকি? স্যার শনিবার হচ্ছে আমার ওয়েডিং রিসেপশন স্যার, এই জন্য মানে আমি ছুটি নিচ্ছি। ঠিক আছে, এখন তোমার একজনের কথা মানে কি বলে, একজনের জন্য কিন্তু আমরা ক্লাস চেঞ্জ করতে পারি না। হ্যাঁ বলো।
স্যার শনিবার সবে বরাতের স্যার বন্ধ আছে, ও এই আচ্ছা, জন্য বন্ধ হলে তো তোমার জন্য ফাইন, বাট আমি যেটা বললাম যে আমরা যখন একজনের জন্য কিন্তু আমরা ক্লাস আসলে ওইভাবে করে পিছাই না, মানে যদি সিভিয়ার কোনো প্রবলেম না হয়, মানে যেহেতু তোমরা নতুন, তোমাদের এটাও জানা দরকার। লাইক ধরো তুমি বললা যে স্যার আমি বিয়ে খেতে যাব বা আমি অমুক জায়গায় যাব স্যার, এই জন্য আমি পারতেছি না, সিটিটা পিছান, এটা না। হ্যাঁ হইতে পারে তুমি অসুস্থ, স্যার আমি অসুস্থ, এই ধরনের ক্ষেত্রে স্যার আমরা আমি অনেক বিয়ে খেতে যাব না স্যার, আমারটাই, এই জন্য আচ্ছা আচ্ছা স্যার। আচ্ছা, ও আচ্ছা 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 ঠিক আছে, সমস্যা নেই। যাই হোক, শনিবার বন্ধ, এটা যেহেতু বন্ধ তো বন্ধই, তাহলে তো শনিবারের ক্লাসও আমাদের রিপিট করা লাগবে, তাহলে তো আরেক বিপদ। শনিবারের বন্ধ কি শিওর তোমরা? ইয়েস স্যার, সবে বরাত 19 মার্চ। 19 মার্চ না? স্যার জেনারেল হলিডে তো নাই দিন। সবাই তো বন্ধ আসছে, বাট সেটা কি শনিবারের বন্ধ কিনা নাকি রোববার বন্ধ, এটা মানে আমি জানি না, আমি তো ক্যালেন্ডার দেখি নাই রিসেন্টলি। ক্যালেন্ডারটা তো আমাদের 19 মার্চ লেখা ছিল। দেওয়া আছে বুয়েট ক্যালেন্ডার 19 মার্চ দেওয়া। জি স্যার, 17, 18, 19 বন্ধ এখন স্যার, তাহলে তারপরে ক্লাস দিতে হবে আর কি। 17, 18, 19 মঙ্গলবারের দিকে দেওয়া যেতে পারে মেবি। আচ্ছা ঠিক আছে, আমরা আগে মঙ্গলবার ক্লাস করি, সমস্যা নাই। গ্রুপে আলোচনা করে আপনাকে হ্যাঁ জানাই। হ্যাঁ হ্যাঁ, টেনশনে কিছু নেই, আগে আমরা মঙ্গলবার 9টায় ক্লাস করো, তারপরে চিন্তা করবো না, একটা এক্সট্রা ক্লাস তো এটা আমরা নিতে পারবো পরে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, মঙ্গলবার সকাল 8টায় স্যার রাখলেন না? স্যার মঙ্গলবার মেটাল পারবো না তো বললামই। হ্যাঁ বলো। স্যার মেটাল প্রসেসিং এর জন্য কি স্যার স্লাইড গুলোই যথেষ্ট নাকি স্যার বই থেকে না, পড়তে বই হবে? বই পড়তে হবে, বই পড়তে হবে, বই তো একটাই, ক্যালিস্টার, আর কোনো বই নেই। স্যার মেটাল ফ্যাব্রিকেশনটা কোন চ্যাপ্টারে আছে ক্যালিস্টারে? 12 নাম্বার চ্যাপ্টার মোস্ট প্রবাবলি লেখাই যাচ্ছিল মনে হয়। ও না 12 না, চ্যাপ্টার নাম্বার লিখি নাই না। আচ্ছা স্যার 12 চ্যাপ্টার নাম্বার নাম্বার, সিরামিক। হ্যাঁ সরি সরি ভুল, আমি 12 ওই আগের কথা মনে, এরা তোমরা বই খুললেই বুঝবে। আচ্ছা আমি লিখে দিব না, আমি স্লাইডে লিখে দিব না, স্লাইড যখন দিব আমি লিখে দিব না, সমস্যা নাই, বইতে তোমরা খুঁজলেই পাইতা। যাই হোক সমস্যা নাই, আমি চ্যাপ্টারের নাম লিখে দিব, কোনো সমস্যা নাই। আচ্ছা যাই হোক, আমরা শেষ করি। আমাদের আজকে অ্যাবসেন্ট কে? একজন অ্যাবসেন্ট দেখা যাচ্ছে। সিআর কি জানো কে অ্যাবসেন্ট আজকে? তাহলে আর কল করতাম না আর কি, খুঁজে বের করাটা টাফ। সিআর কই? রোল 11 না? প্রীতম না সিআর? এই কি শুনতেছ? সম্ভবত স্যার। কত? 24। ওকে, তাহলে আমি 24টা শুধু নোট ডাউন করে রাখি, তাহলে আমার জন্য সুবিধা হবে আর কি। 24। ওকে, তাহলে থ্যাংক ইউ সবাইকে। আমি এটার লেকচারটাও দিয়ে দিব আজকেই, সমস্যা নাই। তো তোমরা একটু বাসায় কিন্তু পড়ালেখা করতে হবে, বারবারই তোমাদের এই কথাটা বলতেছি, কারণ পড়ালেখা না করলে তুমি কিন্তু ওই যে বুঝলাম না বা স্যার এই টপিকটা একটু ক্লিয়ার না, এই কথাটা কিন্তু বলার আগে পড়ে, আমি কিন্তু মানে তোমাদের কোশ্চেন শুনলেই বুঝবো যে তোমরা কি পড়ে কোশ্চেন করতেছো নাকি না পড়ে। পড়লে কোশ্চেন আসবেই, আর না পড়লে যে কোশ্চেন গুলো আসবে সেগুলো হচ্ছে সিলি কোশ্চেন, ওইটা আমি চাচ্ছি না। আমি চাচ্ছি তুমি পড়ো, তুমি পড়ে আমাকে কোশ্চেন করো 100টা, কোনো সমস্যা নাই। আমি যতটুকু জানি আমি তোমাদেরকে সেই কোশ্চেন অ্যান্সার দেবো, আর যদি নাও জানি আমি পরে জেনে তোমাদেরকে জানাবো হয়তো, ঠিক আছে? বাট পড়ে কিন্তু কোশ্চেন করতে হবে, বাসায় পড়তে হবে। যে কোনো ধরনের সমস্যা হলে আমাকে কোশ্চেন করো, আমার ফোন নাম্বার সিআর এর কাছেই আছে, সিআর এর থেকে নিয়ে নিও, যে কোনো সময় ফোন দিয়ে যদি কোশ্চেন থাকে করতে পারবার, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, তাহলে আমি শেষ করি আজকে একটু আগে শেষ করতেছি, টানা ক্লাস 2 ঘন্টা তো এই জন্য একটু আগে শেষ করতেছি। থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার, বাই বাই। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। হুম হুম। আসসালামু আলাইকুম স্যার।